আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন? আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা জানান তো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আপনাদের সাথে তো একদম একদম ফার্স্ট যে ক্লাসটা ছিল আপনাদের, যেটা আমরা ফ্রি ক্লাসও বলি, আবার হচ্ছে যে একদম প্রথম ক্লাস হিসেবে আমরা কাউন্ট করছি, ফেসবুক লাইভে হয়েছিল। ওই ক্লাসটাতে হচ্ছে আপনাদের সবার সাথে দেখা হয়েছিল অনেক দিন পর। 13 নম্বর লেকচারে এসে আবার আপনাদের সাথে দেখা হওয়ার সৌভাগ্য হলো। সো আপনাদের কি অবস্থা? আপনারা কেমন আছেন বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি আমার নাম মনে হয় এখানে দেখতে পাচ্ছেন, তাও বলি, সাবরিনা আলম। ওকে, হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। পরিচয় আবার দিব? তুমি আগে পরিচয় ঠিক মতো লেখা শিখো ভাইয়া, তারপরে হচ্ছে আবার নতুন করে দিব, ঠিক আছে? আচ্ছা, আমার নাম হচ্ছে সাবরিনা, আমি পড়াশোনা করতেছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, বাংলা ডিপার্টমেন্টে, মাস্টার্সে। আর মনে হয় তোমাদের কোনো পরিচয়ের দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আমরা হচ্ছে আমাদের আজকের লেকচারটা শুরু করি। আমাদের আজকে 13 এবং 14 নম্বর লেকচার। 9-এও আমার ক্লাস করছো, বাহ মাশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে শুরু করি আমাদের 13 এবং 14 নম্বর লেকচারটা। সেখানে কি কি আছে একটু দেখি, হ্যাঁ। তো 13 এবং 14 নম্বর লেকচার শুরু করার আগে তোমাদের গত ক্লাসে বা যে হোমওয়ার্ক গুলো ছিল, সম্ভবত তোমরা হচ্ছে গ্রুপে তোমাদের হোমওয়ার্ক গুলো সাবমিট করো। তোমাদের হোমওয়ার্ক গুলোর মধ্যে সেকেন্ড পেপার থেকে একটা হোমওয়ার্ক ছিল, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ হচ্ছে তোমাদের এমসিকিউ তে হচ্ছে এই প্রশ্নগুলো আসে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আপনাদের সবাইকে একই সাথে, ঠিক আছে? আপনারা কষ্ট করে সালাম দিচ্ছেন, আমি উত্তর দিতে পারতেছি না, এটা একটু খারাপ লাগতেছে। তো এই জন্য একই সাথে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো গত ক্লাসে তোমাদের এই হোমওয়ার্কটা ছিল। তোমরা আশা করি সবাই হচ্ছে করছো বা একটু নিজেরা পড়ার চেষ্টা করছো। পড়ার চেষ্টা করবা কি কারণে? কারণ প্রতি বছরই হচ্ছে তোমাদের যেই 10টা বলি, সরি, তোমাদের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো আসে এমসিকিউ, সেগুলো তো দেখা যায় বোর্ড বইয়ের ভেতর থেকে আসে। তো এই জন্য ওখানে একটা প্রশ্ন ফিক্স থাকে, যে শব্দের শ্রেণী বিভাগ যেটা বা শব্দের শ্রেণী যেটা, সেই চ্যাপ্টারটা থেকে দেখা যায় যে একটা প্রশ্ন মাস্ট আসে, এবং সেখানে উৎসগত দিক থেকে শব্দের উৎসগুলোকে আমাদেরকে নির্দেশ করতে হয়। যেমন ধরো উকিল, বাক্স, এই শব্দগুলো কোন ধরনের। তো এখানে আমরা কিছু টেকনিক ফলো করার চেষ্টা করি। যেমন ধরো বাক্স, এই বাক্স শব্দটার সাথে ইংরেজি বক্সের একটা মিল আছে, তো তুমি এভাবে মনে রাখতে পারো যেটা একটা ইংরেজি শব্দ। তারপরে তুমি একটু খেয়াল করো পানি, সমঝোতা, এই শব্দগুলো দেখো হিন্দিতে, একটু খেয়াল করে দেখো তো, যারা একটু টুকটাক হিন্দি ছবি বা হিন্দি সিরিজ বা এরকম কোনো কিছু দেখছো টেকছো, তারা একটু দেখো যে আমরা হিন্দিতে কি বলি, পানি পিলো, ঠিক আছে? আমাদের কাছে এরকম একটা মাথার মধ্যে এরকম একটা প্রবণতা ঢুকে গেছে যে জল হচ্ছে হিন্দি আর পানি হচ্ছে একদম আমাদের বাংলা শব্দ। বাট তুমি একটু হিন্দি রুটটা বা হিন্দি ভাষাটা একটু চিন্তা করে দেখো, যে আমরা ওখানে পাই কি, যে পানি পিলো, হ্যাঁ, এরকম করে একটা কথা বলে। তো পানি, এই পানি শব্দটা মূলত উৎস দেশি বা আমাদের বাংলা না, এটার উৎস হচ্ছে হিন্দি। তারপর তুমি দেখো সমঝোতা, আমরা হিন্দিতে কিন্তু ওই যে বোঝা, ঠিক আছে, বোঝাপড়ার মধ্যে আসে, এটাকে সামঝা, সামঝনে কে লিয়ে, এরকম করে হচ্ছে বলি। তো তার মানে সমঝোতাটাও হিন্দি। এরকম কিছু ট্রিক্স ফলো করে আমরা হচ্ছে এই শব্দের উৎসগুলো একটু মনে রাখার চেষ্টা করি। এটা আসলে মনে রাখার কোনো বিকল্প নাই, কারণ তোমাকে রাখতেই হবে। এবং শিওর থাকো যে এই উৎস থেকে একটা এমসিকিউ তুমি হচ্ছে এসএসসি পরীক্ষায় মাস্ট 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 পাবা, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা আমাদের 13 নম্বর লেকচারটা ডিরেক্টলি জাম্প করি। 13 নম্বর লেকচারে আমরা আজকে হচ্ছে আমাটির ভেপু যে গল্পটা আছে সেই গল্পটা পড়বো। তো গল্পটা যাওয়ার আগে আমরা তো অবশ্যই লেখক পরিচিতি এগুলো পড়বো। তো এর আগে আমাটির ভেপু গল্পটা নিয়ে একটু ছোট্ট করে বলি। আচ্ছা, আমাটির ভেপু এই গল্পটা বেসিক্যালি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে তোমরা একটু আমাকে জানাও তো, যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা মূলত একটা কি ছিল? আচ্ছা, একটু সাউন্ডটা ঠিক আছে কিনা বাকিরা একটু বলো তো। আচ্ছা, যে ভাইয়া বলছো যে সাউন্ড একটু কম আসতেছে, তোমারই মনে হয় ডিভাইসের সাউন্ড একটু কমায় রাখছো ভাইয়া। একটু বাড়ায় দেখো, ঠিক আছে? কারণ সবাই আমাকে বলতেছে যে হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা এবং অ্যান্সারও দিছো যে হচ্ছে পথের পাঁচালী থেকে নেওয়া হয়েছে, গুড। আচ্ছা, আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম নিশ্চয়ই সবাই শুনছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক হিসেবে আমরা হচ্ছে ওনাকে চিনি। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন, উনি 1925 থেকে 1928 সাল যে সময় পর্বটা, 1925 থেকে 1928,
আমরা সাধারণত কোনো কবি বা সাহিত্যিকের নামের পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরকম দুইটা সাল লিখলে মনে করি যে এটা মনে হয় ওনার জন্ম মৃত্যু সাল, বাট এখানে আমি বিভূতিভূষণের জন্ম থেকে মৃত্যু 3 বছর বেঁচে ছিলেন এটা বুঝাচ্ছি না। বুঝাচ্ছি যে এই যে 3টা বছর আমরা সময় পর্ব দেখতে পাচ্ছি, এই সময়টার মধ্যে তিনি একটা উপন্যাস রচনা করেন যেটার নাম হচ্ছে পথের পাঁচালী। পথের পাঁচালী, এই উপন্যাসটা তিনি হচ্ছে এই 3 বছর সময় পর্ব নিয়ে লাগিয়ে তিনি হচ্ছে উপন্যাসটা রচনা করেন। এবং এই উপন্যাসটার মধ্যে আমরা হচ্ছে 3টা পর্ব দেখতে পাই। 3টা পর্ব মানে কি, যে উপন্যাসটা তো অনেক বড় হয়। একটা গল্প তুমি দেখো, একটা গল্পের যে আয়তন সেটা কিন্তু ছোট, কিন্তু একটা উপন্যাসের যে আয়তন সেটা কিন্তু একটা পুরো বইয়ের মতো। তো এটারও আবার আয়তন, কোনো উপন্যাসের মোটামুটি, কোনো উপন্যাসের অনেক বেশি, কোনো উপন্যাসের আরো অনেক বেশি, মহাকাব্যের মতো চলে যায়। তো আমাদের এই যে উপন্যাসটা পথের পাঁচালী, এই উপন্যাসটা বেশ বড় আকারের একটা উপন্যাস। তোমরা অনেকেই হয়তো বা পড়ছো, বা তোমাদের বাসায় আছে, পড়া হয় নাই অথবা পড়োই নাই। আচ্ছা, তো আমি পড়ছি, এই জন্য আমি জানি যে উপন্যাসটা বেশ বড় আকারের একটা উপন্যাস। এবং হচ্ছে এই উপন্যাসটার মধ্যে আমরা হচ্ছে টোটাল 3টা পর্ব পাই। 3টা পর্ব মানে হচ্ছে 3টা ভাগ, মানে এই পুরো উপন্যাসটাকে 3টা ভাগ করে তারপরে হচ্ছে উপন্যাসটা লেখা হয়। 3টা ভাগে 3টা পার্টিকুলার বিষয় নিয়ে ওনারা হচ্ছে কথা বলার চেষ্টা করেন। তো প্রথম যে পর্বটা সেটার নাম হচ্ছে বল্লালী বালাই। তারপরে দ্বিতীয় যে পর্বটা সেটার নাম হচ্ছে আমাদের আমাটির ভেপু। আম আটির ভেপু। তৃতীয় যে পর্বটা সেটার নাম হচ্ছে অক্রুর সংবাদ। এই হচ্ছে আমাদের পুরো পথের পাঁচালী যে উপন্যাস, সে উপন্যাসের 3টা পর্ব। প্রথমটা বল্লালী বালাই। বল্লালী বালাই শব্দটা আসছে হচ্ছে রাজা বল্লাল সেনের নাম, হয়তো তোমরা শুনছো। তো এই বল্লাল সেনের প্রবর্তনে যে কৌলিন্য প্রথা ছিল, হ্যাঁ, ওই কৌলিন্য প্রথা, এটা একটা কুসংস্কার বা একটা তিরস্কারপূর্ণ বা একটা ন্যাক্কারজনক, কলঙ্কজনক অধ্যায় বাংলার ইতিহাসে। তো ওই কৌলিন্য প্রথার একটা শিকার হচ্ছে আমাদের এই পথের পাঁচালী। তোমরা যারা চলচ্চিত্রটা দেখছো, সত্যজিৎ রায় এটা নিয়ে একটা চলচ্চিত্র বানাইছেন, সাদা কালো একটা চলচ্চিত্র, খুবই 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 পপুলার ছিল একটা সময়। এখনো এই চলচ্চিত্রটা দেখে। অনেক রকমের কালার প্রিন্ট বা অনেক ধরনের ডিজিটালাইজড পথের পাঁচালী মুভি হলেও সত্যজিৎ রায়ের নির্মাণ করা প্রথম নির্মিত যে ছবিটা, সেটা একদম বেস্ট হিসেবে আর কি কাউন্ট হয়। তো ওটা যদি তোমরা দেখে থাকো, ওখানে দেখবা যে অপু দুর্গা এদের একটা দূর সম্পর্কের পিসি, মানে হচ্ছে অপু দুর্গার যে বাবা হরিহর, হরিহরের দূর সম্পর্কের একজন দিদি ওদের বাড়িতে আশ্রিতা থাকে। দেখা যায় যে উনি খুব দূর ছাই সয়ে, তিরস্কার সয়ে তিনি হচ্ছে ওদের বাড়িতে আশ্রিত থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বল্লালী বলতে বল্লাল সেনকে বোঝানো হচ্ছে। কারণ বল্লাল সেনের প্রবর্তনে যে কৌলিন্য প্রথাটা আসছিল, সেই কৌলিন্য প্রথার যারা বালাই, মানে সেই কৌলিন্য প্রথার মধ্যে যারা আবদ্ধ হয়ে গেছে, ওইটার দ্বারা যেই মানুষগুলোকে আমরা পাইছি ওই কৌলিন্য প্রথার অবহেলার ওই সময়কালের মধ্যে দিয়ে, তাদেরকে আমরা বল্লালী বালাই। বালাই মানে কি, আমরা বলি না দূর ছাই বালাই আসছে, বা বালাই মানে বিপদ, ঝঞ্ঝা, ঝামেলা, এরকম আমরা বুঝাই। তো এখানে আমরা দেখি যে আমাদের যে ইন্দির ঠাকুরন বলে একটা চরিত্র আছে, যেটাকে আমরা বলছি যে হরিহরের দূরসম্পর্কের দিদি, তিনি হচ্ছেন এই বল্লালী বালাই হিসেবে এখানে পরিচিত হচ্ছে। তো এখানে তার গল্পটুকু আছে। আমাটির ভেপু একটা পর্ব। আমাদের গল্পে যতটুকু আমাটির ভেপু আছে, তার থেকেও মূল আমাটির ভেপুটা, মানে মূল উপন্যাসের যে আমাটির ভেপু পর্বটা, ওইটা আরো অনেক বেশি বড়। এবং এই উপন্যাসের সবচেয়ে বড় পর্বই হচ্ছে আমাটির ভেপু। আর তৃতীয়ত আমরা দেখতে পাই হচ্ছে অক্রুর সংবাদ। আবার এই পথের পাঁচালী উপন্যাসটার পরে বিভূতিভূষণ আরেকটা উপন্যাস লেখেন যেটার নাম অপরাজিত, যেটাকে মনে করা হয় পথের পাঁচালীর পরের ভার্সন। দেখো, তোমরা দেখবা যে অনেকেই বলে যে বিভূতিভূষণ হচ্ছে অপু, মানে বিভূতিভূষণের যে ছোটবেলা, বিভূতিভূষণের যে বেড়ে ওঠা গ্রাম বাংলায়, সেখান থেকে পরবর্তীতে চলে আসা, তো এই সবকিছু মিলায় অনেক জায়গায় অনেক সমালোচকরা মনে করেন যে উনি হয়তো বা অপু। এটা হতেও পারে, কারণ কি, কারণ একটা ঔপন্যাসিক যখন একটা উপন্যাস রচনা করছেন বা একটা সাহিত্য রচনা করছেন, তখন কিন্তু তাকে কি করতে হয়, তার ব্যক্তিগত জীবনে তিনি যেগুলোকে এক্সপেরিয়েন্স করছেন, তিনি যা দেখছেন, সেগুলোই তো তিনি তার উপন্যাসে লিখে লিখে আনবেন, তুলে আনবেন। তো এই জন্য হতেও পারে যে এটা হচ্ছে তার ব্যক্তিগত জীবনের সাথে অনেক কিছু মিলে যায়। তো আমরা এতক্ষণ যে কথাটুকু বললাম, এটার আবার একটু সামারি করি। সামারিটা হচ্ছে, আমরা যে উপন্যাসটার অংশ হিসেবে আমাটির ভেপু গল্পটাকে পাচ্ছি, সেই উপন্যাসটার নাম হচ্ছে পথের পাঁচালী, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1925 থেকে 1928 সাল ব্যাপী রচনা করছেন। এটার 3টা পর্ব আছে। প্রথমটার নাম হচ্ছে বল্লালী বালাই। বল্লালী বালাই কথাটা আসছে হচ্ছে রাজা বল্লাল সেনের নাম থেকে। রাজা বল্লাল সেন বাংলায় একটা
একটা নিয়ম প্রবর্তন করেন, যেটাকে আমরা বলি কৌলিন্য প্রথা। এটা নিয়ে ডিটেলসে তোমাদের এখন আপাতত না জানলেও চলবে। তো ওইটার ফলশ্রুতিতে আমরা একটা নারীকে পাই যে যে কিনা কৌলিন্য প্রথার শিকার। তিনি হচ্ছেন ইন্দির ঠাকুরুন, মানে হচ্ছে আমাদের অপু দুর্গার যে বাবা, তার দূর সম্পর্কের বোন, মানে ফুপি টাইপের হয় আর কি, দূর সম্পর্কের ফুপি বা পিসি, হিন্দু ধর্ম অনুযায়ী পিসি। সেকেন্ড আমরা যে পর্বটা পাই সেটা হচ্ছে আমাটির ভেপু। থার্ড হচ্ছে অক্রূর সংবাদ। আমাটির ভেপু অনেক বড় একটা পর্ব, এই উপন্যাসের সবচেয়ে 3টা পর্বের মধ্যে সবচেয়ে বড় পর্ব। সেখান থেকে কিছু অংশ নেওয়া হয়েছে হচ্ছে আমাদের এই গল্পটায়। আর অক্রূর সংবাদ তৃতীয় অংশটা দিয়ে আমাদের উপন্যাসটা শেষ। এটা গেল হচ্ছে আমাদের উপন্যাসের উৎসগত যে কথাবার্তা সেটা। এখন আমাদের যে আজকের পাঠ্য গল্পটা আছে আম আটির ভেপু, এই গল্পটার কাহিনীটা কি? আচ্ছা, এই গল্পটার কাহিনীটা যখন তোমরা পড়বা, তোমরা দেখবা তোমাদের পাঠ পরিচিতিতে খুব স্পষ্ট করে, খুব সুন্দর করে একটা কথা বলা আছে। সেটা হচ্ছে যে এখানে আমাদের দারিদ্র্যের ছাপ আছে স্পষ্ট। এটা খুব আমরা ক্লিয়ারলি দেখতে পাই যে আমাদের সর্বজয়া বলছে যে তিনি একজনের কাছ থেকে টাকা ধার নিছেন, সেটা বন্ধক ছাড়া নেওয়ার কারণে তাকে বিভিন্ন ভাবে জোর জবরদস্তি করা হচ্ছে, আমার টাকা ফেরত দিবা কবে, 5 মাস হয়ে গেল, এতদিন হয়ে গেল, টাকা দাও টাকা দাও। দারিদ্র আছে। তারপরে হচ্ছে সর্বজয়া এবং হরিহর যখন কথা বলতেছে, তাদের কথার মাঝখানে একটা জায়গায় আমরা এরকম পাই যে সর্বজয়া তার স্বামী হরিহরকে বলছে যে আমার বাছাটার মানে অপুর জামাটার 2-4 জায়গায় ফুটো হয়ে গেছে, অপু ওই ফুটো জামা ছেঁড়া জামা পরে পরে নেচে নেচে বেড়ায়, মানে ঘুরে ঘুরে বেড়ায়। তার মানে এই গল্পটার মধ্যে দারিদ্র্যের ছাপটা সুস্পষ্ট। এই কারণে তোমরা যখন দেখবা যে তোমরা যখন সৃজনশীল গুলো পাবা, তোমাদেরকে দারিদ্র্যের কথাটা বলা হচ্ছে। ঠিক আছে? তো এটা আমরা প্রত্যেকটা বার এই জিনিসটা ভুল করে থাকি যে আমরা শুধুমাত্র এখানে যেহেতু দারিদ্র্যটা একটু বেশি করে দেখা যাচ্ছে, আমরা শুধুমাত্র দারিদ্র্যটার দিকে ফোকাস করি। কিন্তু আমাদের এই দারিদ্র্যটার দিকে যতটা না ফোকাস করতে হবে, তার থেকেও বেশি ফোকাস করতে হবে যেটাতে, সেটা হচ্ছে একটা বা দুইটা শিশুর যে চিরায়ত শৈশব আছে। দেখো, একটা শিশুর কাছে কিন্তু ম্যাটার করে না যে ওর কাছে কিরকম টাকা আছে, কোন ফ্যামিলি থেকে বিলং করতেছে, এরকম না। তুমি একটা হচ্ছে খুব হাই প্রোফাইলের একটা বাচ্চাকে আর একটা ধরো খুব লো প্রোফাইলের বা একটা বস্তিতে থাকে এরকম একটা বাচ্চাকে, দুটো বাচ্চাকে যদি তুমি একসাথে খেলতে লাগায় দাও, ওখানে যদি কোনো গার্ডিয়ান লেভেলের কেউ না থাকে, ধরো ওই দুটো বাচ্চার বাবা মা বা অন্য কোনো সমাজের মানুষ যদি না থাকে, দুটো বাচ্চাকে যদি তুমি একটা জায়গায় রেখে তোমরা একটু দূরে দাঁড়ায় দেখতে থাকো, দেখবা যে এই বাচ্চা বাচ্চা বলতে বুঝাচ্ছি ধরো 6 বছর, 7 বছর, 5 বছর, 4 বছর এরকম। তো ওদেরকে যদি তুমি একসাথে খেলতে দিয়ে দাও, ওরা কিছুক্ষণ পরে এমন ভাবে একজনের একজনের সাথে মিশে যাবে, এমন ভাবে তারা খেলবে, তুমি আসলে ওদের পোশাক আশাক বাদে অন্য কোনো কিছু দেখে আইডেন্টিফাই করতে পারবা না যে ওরা কে কোন ফ্যামিলি থেকে বিলং করে। কেন? কারণ ছোটবেলায় আমাদের মধ্যে এই যে ফাইন্যান্সিয়াল যেই লেভেল ডিসক্রিমিনেশন, তারপর হচ্ছে সমাজের যে বিভিন্ন ধরনের শ্রেণী, এগুলো আমাদের মাথায় অতটুকু কাজ করে না। এবং অপু দুর্গার যে বয়স, তাদের কনসার্ন কিন্তু তাদের বাবা মার টাকা আছে নাকি নাই এগুলা না। তাদের কনসার্ন হচ্ছে যে তাদের জীবনে এখন পড়াশোনা টড়াশোনা এরকম কোনো ঝামেলা টামেলা নাই। ওরা হচ্ছে ওদের যেই শৈশবটা আছে, ছোটবেলাটাকে আছে, আশেপাশের যেই মানুষজন আছে, আশেপাশের যে আনন্দের উপাদানগুলো আছে, উৎসগুলো আছে, সেগুলো থেকে ওরা আনন্দ সঞ্চার করে, ওরা খেয়ে পড়ে হেসে খেলে বাঁচতে চায়। দ্যাটস ইট। ওরা পুরোপুরি ভাবে ওদের জীবনটাকে উপভোগ করছে। এখানে দারিদ্র্যের ছাপটা থাকলেও সেই দারিদ্র্যটা কিন্তু অপু দুর্গাকে কোনোভাবেই স্পর্শ করতে পারতেছে না। আই রিপিট, দারিদ্র্যের ছাপ থাকলেও সেটা সর্বজয়ার কথার মধ্যে প্রকাশ পায়, হরিহরের কথার মধ্যে প্রকাশ পায়। অপু এবং দুর্গা তাদের যে বাল্যকাল, তাদের যে শৈশব, তাদের যে আনন্দ, তাদের যে বেঁচে থাকা, টিকে থাকা, সেখানে কিন্তু দারিদ্রতা তাদের উপর প্রভাব ফেলতে পারে নাই। দারিদ্রের ছাপ থাকতে পারে, কিন্তু সেটা দ্বারা তারা তারা ম্যাটার করে না। তাদের কাছে ম্যাটার করে যে কার বাগানে আম আম হইছে, কার বাগানে জাম হইছে, কোত্থেকে কি খুঁজে পেতে খাবে, ঘুরে বেড়াবে, খেলবে, এগুলো হচ্ছে তাদের কাছে মূল কনসার্ন। সো এই জায়গাটা আমাদেরকে একটু বুঝতে হবে যে এই গল্পটার মধ্যে আমাদেরকে গল্পকার বা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে গ্রামের দুইটা শিশুর গ্রামীণ জীবনে তাদের যে ভাই বোনের মধ্যে যে জীবন, যে আনন্দ, সে আনন্দটাকে ফুটিয়ে তুলছেন এবং প্রকৃতির সাথে সেটা ঘনিষ্ঠ করে। তাহলে আমরা কি মনে রাখার চেষ্টা করব? প্রকৃতি ঘনিষ্ঠতা এবং শিশুর যে শৈশব, সেই জায়গাটাকে একটু খেয়াল করার চেষ্টা করব। শিশুর চিরায়ত শৈশব, একই সাথে হচ্ছে আমাদের প্রকৃতি সংলগ্নতা বা প্রকৃতি ঘনিষ্ঠতা। এই হচ্ছে আমাদের পুরো গল্পটার মূল যেই বিষয়টা, মূল যে জায়গাটা সেটা। আচ্ছা নাইম, একটু একটু ব্যস্ত ছিলাম, ঠিক আছে, এই জন্য।
সর্বজয়াকে, সর্বজয়া হচ্ছে আমাদের যে গল্পের দুইটা বাচ্চা, যে বাচ্চা দুইটার কথা বলতেছি তাদের মা। দারিদ্র বলতে কোনো শব্দ নাই, তোমাকে কে বলছে? দারিদ্রতা বলতে কোনো শব্দ নাই, দারিদ্র শব্দটা আছে, তুমি একটু বাংলা একাডেমির যে অভিধান আছে সেখানে খেয়াল করবা, দারিদ্র আছে, ঠিক আছে, দারিদ্রতা নাই। আচ্ছা। এই, তোমরা যে বলো আমার নাম নেন, আমার নাম নেন, কেন তোমার নাম নিব? তুমি কি কোনো প্রাইজ পাইছো যে তোমার নাম নিব? প্রাইজ, নাম কোথায় নেয়? ধরো তুমি কোন একটা জায়গায় নোবেল পাইছো, তুমি কোন একটা জায়গায় বিশেষ কোনো পুরস্কার পাইছো, তো আমি তোমার নাম নিব, তোমার নাম ধরে ডাকবো, তুমি এসে প্রাইজটা নিবা, সেরকম তো কিছু করো নাই, তাহলে তোমার নাম আমি কেন নিব হুদাই? নাম নেন করবা না, মাইর দিব। চিরায়ত মানে কি? চিরায়ত মানে হচ্ছে শাশ্বত বা চিরন্তন, যেটা বহুকাল যাবত পৃথিবীতে প্রচলিত, প্রতিষ্ঠিত, ঠিক আছে? ওকে। আচ্ছা। ওকে, সো তোমাদের এই যে পড়াশোনার প্রশ্ন বাদে আর যা যা প্রশ্ন আছে এগুলো আমি এখন দেখতেছি না, তোমাদের মানে পড়াশোনার রিলেটেড কোন প্রশ্ন থাকলে সেটা আমি আবার মাঝে মাঝে জিজ্ঞেস করবো, তখন বইলো কিউএনও আছে। তো এখন যেগুলো বলতেছে এগুলো আসলে দেখা দরকার নাই, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আমরা অপ্রয়োজনীয় কথাবার্তা না বলি, আসেন। ওকে, এবার গল্পটার নাম নিয়ে একটু চিন্তা করি। আম মানে তোমরা সবাই বুঝো, আম খাও, এই যে গ্রীষ্মকাল আসতেছে সামনে, মজার মজার আম, বিভিন্ন ধরনের টেস্টের আম আমরা খাবো। আটি মানে হচ্ছে আমের ভেতরের যেই সিডটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে আটি, আমের আটি, ঠিক আছে? আর ভেপু মানে হচ্ছে বাঁশি, ভেপু কথাটার মানে হচ্ছে বাঁশি। তো গ্রামাঞ্চলে ছোট বাচ্চারা আম খাওয়ার পরে আমের যে আটিটা থাকে, আমের ভেতরের যে বীজটা থাকে, সেটাকে কেটে বা মানে পাথর বা শক্ত কিছুর সাথে ঘষে 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 ওরা একটা আহ ফাঁকা তৈরি করে, যেখানে মুখ দিয়ে সাউন্ড করলে এক ধরনের সাউন্ড বাজে, মানে একটা শব্দ হয়, যেটাকে বাঁশির যে সাউন্ড, সেই সাউন্ডের সাথে রিলেট করা হচ্ছে, বা সেই সাউন্ডের মতো শোনায় অনেকটা। এই জন্য বলা হচ্ছে যে আম আটির ভেপু, তার মানে আমের আটি দিয়ে তৈরি করা যে বাঁশি, সেই বাঁশিটার নামে তিনি হচ্ছে এই পর্বটার বা এই গল্পটার নামকরণ করছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যে এত কিছু থাকতে এই গল্পটার নাম আম আটির ভেপু কেন? কারণ এই এই গল্পটায় বা এই পর্বটায় লেখক আসলে যেই বিষয়গুলো নিয়ে কথা বলছেন, এই বিষয়গুলো সব হচ্ছে আমাদের আশেপাশের জিনিস, গ্রামীণ জীবনের সব আশেপাশের অনুষঙ্গগুলো নিয়ে উনি কথা বলতেছেন। এই জন্য এই গল্পটার নাম হচ্ছে আমাটির ভেপু। তাহলে ভেপু মানে হচ্ছে বাঁশি, আর আমের আটি তো বোঝো। সো আমরা আসো একটু লেখক পরিচিতিটা একটু পড়ে ফেলি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই পথের পাঁচালী উপন্যাস থেকে সংকলন করা হয়েছে, বলা হয়েছে খুব সুন্দর করে। মূল কথা হচ্ছে এখানে আমরা একটা শিশুর আনন্দপূর্ণ যে শৈশব আছে, সেই শৈশবটা দেখতে পাই, প্রকৃতির সাথে সম্পর্ক দেখতে পাই। গ্রামীণ জীবনের প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যান। আখ্যান মানে কি? আখ্যান মানে হচ্ছে কাহিনী। তো প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের গ্রামীণ জীবনের যে কাহিনী, সে কাহিনী নিয়ে গল্পটা রচিত হয়েছে। এই গল্পে দুটো চরিত্রকে আমরা পাই, একটা হচ্ছে অপু আর একটা হচ্ছে দুর্গা। দুর্গা হচ্ছে বোন আর অপু হচ্ছে ভাই। দুর্গা বয়সে বড়, অপু হচ্ছে ছোট। সো এই যে দুইটা চরিত্রকে আমরা পাচ্ছি, অপু এবং দুর্গা, এরা হচ্ছে হতদরিদ্র পরিবারের শিশু, অর্থাৎ ওদের পরিবার একদম হতদরিদ্র, কিন্তু তাদের শৈশবে দারিদ্র্যের যে কষ্ট সেটা প্রধান হয়ে ওঠেনি। দেখো, আমি একদম শুরুতে তোমাদেরকে এটাই বলতেছিলাম যে এখানে দারিদ্র আছে, কিন্তু দারিদ্রটা প্রধান না। আমরা এটা অলওয়েজ সৃজনশীল লিখতে গিয়ে আমরা ভুল করি। কিভাবে ভুল করি? সৃজনশীল আমাদের অনেক সময় থাকে না যে দারিদ্র্যের কোন একটা রূপ দিল, দিয়ে আমাদেরকে বললো যে এইটা কি আমাদের আমাটির ভেপু গল্পের মূল বিষয়কে প্রতিনিধিত্ব করে নাকি করে না। তো তুমি দারিদ্র দেখে যদি বলে ফেলো যে মূল বিষয়কে প্রতিনিধিত্ব করে, তাহলে কিন্তু হবে না। কারণ স্পষ্ট করে বলা আছে যে ওদের এখানে দারিদ্র আছে, ঠিক আছে, এই যে অপু দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু, কিন্তু মানে এখানে একটা কন্ট্রাডিক্টরি একটা বাক্য আসতেছে, সেটা হচ্ছে যে তাদের যে শৈশব অর্থাৎ বাল্যকাল, ছোটবেলা, সেখানে দারিদ্র্যের যে কষ্ট, সে কষ্টটা প্রাধান্য পায় নাই। ওরা ওদের জীবন আনন্দময় করে তুলেছে, ওই যে চিল গায়ের মতো, ওরা অলওয়েজ চিল, যাই হচ্ছে লাইফে, ফ্যামিলিতে, এটা ওদের দেখার বিষয় না, ওরা চিল, প্যারা নাই। আচ্ছা, গ্রামীণ ফল ফলাদি খাওয়ার আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল গল্পটিকে মানুষের চিরায়ত শৈশবকেই, অর্থাৎ চিরকালীন শাশ্বত যে শৈশব, সেই শৈশবকে স্মরণ করিয়ে দেয়। এই গল্পের সর্বজয়া, সর্বজয়া হচ্ছে ওদের দুজনের মা, পল্লী মায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে। তার মানে এই গল্পটার মধ্যে আমরা প্রধান যে চরিত্রগুলোকে পাবো, সে প্রধান চরিত্র হচ্ছে চারটা, অপ্রধান আছে আরো কিছু, প্রধান চরিত্র হচ্ছে চারটা। একটা হচ্ছে দুর্গা, মেয়েটা যে খুব চঞ্চল, আশেপাশে ঘুরে ঘুরে বেড়ায়,
চৈত্র মাসের প্রখর রোদে ও মানুষের বাগানে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, কোথায় কি খাবার আছে খুঁজে খুঁজে বেড়ায়। ওর ছোট ভাই হচ্ছে অপু, যে একটু হাবাগোবা টাইপের, যে মায়ের কাছে আকাম কুকাম করে ধরা খায়। তোমরা যারা পিঠাপিঠি ভাই বোন আছো তারা এটা রিলেট করতে পারবে, যে দুজনের মধ্যে একজন থাকে একটু মায়ের কাছে ধরা খায়, আরেকজন হচ্ছে একটু চালাক চতুর, সে কিছু করে পার পেয়ে যায়। আরেকটা থাকে যেটা একটু বোকাশোকা, ওইটা হচ্ছে সব কিছুতে ধরা খায়, বিপদে পড়ে, এবং একা বিপদে পড়ে না, যে চালাকটা তাকে নিয়েও বিপদে পড়ে। ও বিপদে পড়ছে আর একজনের নিয়ে পড়ে। আমরা দেখি যে অপু, দুর্গা অনেক চালাক। দুর্গা হচ্ছে আম বানায় খাইছে, সো ওর মায়ের কাছে ধরা খাইতো না, ওর ভাইয়ের জন্য ধরা খাইছে। ওর ভাই কি করছে, তারা তো লুকায় লুকায় আম খাইছে। এখন আম খাওয়ার পরে যখন মা তাদেরকে শশা খেতে দিচ্ছে, ঠিক আছে, তো আম খেলে কি হয়, আমাদের দাঁতটা একটু টোকে টোকে থাকে না, টক 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 লাগে। তো আম খাওয়ার পরে, এরকম টক আম খাওয়ার পরে ও যাই খাবে তাই তো ওর কাছে কেমন জানি টক টক লাগবে, ওইটা টেস্ট পাবে না। তো শশা খেয়ে তারপরে বলে ফেলছে যে ইস, আম খেয়ে দাঁত টোকে। তোর মা তো বুঝে গেছে যে ওরা আম খাইছে, এখন আম কোত্থেকে খাবে, অপু তো ছোট, নিশ্চয়ই দুর্গার এখানে কোনো হাত আছে, তো বকা। তো এই জন্য ওই যে বললাম যে দুই ভাই বোন থাকলে দেখা যায় যে একজন একটু বোকাশোকা হয়, একজন একটু চালাক হয়। তো চালাকটা বেঁচে যাইতে চাইলেও বোকাটার কারণে দেখা যায় যে ও হচ্ছে ফেসে যায়। তো এরকমই হচ্ছে আমাদের দুর্গা আর কি, ফেসে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটু খেয়াল করলে এরপরে যে চরিত্রটাকে পাবো সেটা হচ্ছে আমাদের সর্বজয়া। সর্বজয়া, সর্বজয়া হচ্ছে ওদের মা। আর আমরা আরেকটা চরিত্র পাবো, সেটা হচ্ছে হরিহর। হরিহর এটা হচ্ছে ওদের বাবা। তাহলে অপু হচ্ছে ভাই, দুর্গার ভাই, আর দুর্গা তো আমরা বললামই যে বোনটা, অপুর বোন। ওকে, তো আমরা এখানে ভাই বোন মা বাবা মিলিয়ে পুরো একটা পরিবারের ঘটনা আমরা হচ্ছে আস্তে আস্তে দেখতে পারবো। আচ্ছা, তোমরা অনেকে আছো সেই চালাক, সেই হাবাগোবা, জেনে ভালো লাগলো। ওকে, সো এখন আমরা একটু দেখি। না, আমি কখনো আমাটির ভেপু বানাই নাই, বাট দেখছি, মানে শুনছি। শাশ্বত অর্থ কি? চিরায়ত, বহুকাল যাবৎ প্রচলিত, কাঙ্ক্ষিতা, ইনশাল্লাহ নেব। হ্যাঁ ফাইরুজ, তুমি একেবারে পথের পাঁচালী উপন্যাসটা কিনলে 3টা পর্বই পাবা ওখানে। গোমস্তা কি, এই শব্দার্থ জিজ্ঞেস করিস না, পাবি একটু পরে সামনে। যে দেখো, তোমাদের জন্য সুন্দর করে শেষ হওয়ার আগে আগে আমরা হচ্ছে অনেকগুলো যে মূল বইয়ের যে শব্দার্থ, অতিরিক্ত যা যা তোমার শব্দার্থ প্রয়োজন সব রাখা আছে, তোমরা চিন্তা করো না। ক্লাসটা শেষ হওয়ার পরে যদি তোমার কাছে মনে হয় যে না তুমি অ্যান্সার পাও নাই, তখন জিজ্ঞেস করো, ঠিক আছে? এখন কষ্ট করে জিজ্ঞেস করো না, একটু মনোযোগ দাও ক্লাসে। আচ্ছা, সো আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছি জন্ম এবং শৈশব দেওয়া আছে। 1894 সালে উনি জন্মগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের 24 পরগনার মুরারিপুর গ্রামে মাতুলালয়। মাতুলালয় মানে হচ্ছে মামার বাড়িতে জন্মগ্রহণ করেছেন। বাচ্চা কাচ্চারা হওয়ার সময় দেখা যায় যে মামার বাড়ি নানার বাড়িতে চলে যায়। আচ্ছা, তার পৈতৃক নিবাস আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে। তার পিতার নাম মহানন্দা বন্দ্যোপাধ্যায়, মাতা হচ্ছে মৃণালিনী দেবী। শিক্ষা জীবনে তিনি 1914 সালে ম্যাট্রিক মানে হচ্ছে আমরা যেটাকে এখন বলি হচ্ছে এসএসসি, ঠিক আছে, মানে প্রবেশিকা বলা হয়। প্রবেশিকা মানে হচ্ছে যে কলেজে প্রবেশ করার জন্য যে পরীক্ষাটা দিতে হয় সেটা হচ্ছে এসএসসি, মানে তোমরা যে পরীক্ষাটা সামনে দিবা ইনশাল্লাহ সেটা। কলকাতা রিপন কলেজ থেকে আইএ মানে হচ্ছে এইচএসসি, যেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট। আইএ মানে হচ্ছে ইন্টারমিডিয়েট বা এইচএসসি টা, এবং বিএ যেটা সেটা হচ্ছে ভার্সিটিতে যে অনার্স মাস্টার্স করে সে অনার্স, ব্যাচেলর অফ আর্টস, অর্থাৎ আর্টস এর কোন সাবজেক্ট থেকে যদি পড়াশোনা করে তাহলে সে হচ্ছে বিএ ডিগ্রি লাভ করে, মাস্টার্স যখন করে তখন এমএ ডিগ্রি লাভ করে। এই হচ্ছে তার শিক্ষা জীবন। কর্মজীবনে তিনি বিভিন্ন জায়গায় স্কুলে শিক্ষকতা করেছেন, এবং তার যে লেখার বিষয় সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য, যার প্রমাণ আমাদের এই গল্প। গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবনযাপন, প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কে যে তাৎপর্য, সেটা তার চরিত্রে প্রকৃতি এবং মানব জীবনের একটা অবিচ্ছিন্ন সত্তা ফুটে উঠছে। তো আমরা এই গল্পটার মধ্যেও কিন্তু প্রকৃতি এবং মানুষ এদের একটা সম্মিলনই দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, এটাকে আমরা একটু গুরুত্ব দিব, বিশেষ করে তার যে উপন্যাসের নামগুলো আছে সেগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। তার উপন্যাসের মধ্যে আমরা পাচ্ছি পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইচ্ছামতি, দৃষ্টিপ্রদীপ, এগুলো। আর গল্প গ্রন্থের মধ্যে মেঘ মল্লার, মৌরিফুল, যাত্রা বদল, এরকম কিছু দেখতে পাচ্ছি। ছোট বাচ্চাদের জন্য কিছু উপন্যাস আছে, চাঁদের পাহাড়, মিসমিদের কবচ, হীরামানিক জলে, ভ্রমণ দিনলিপি আছে। আমরা উপন্যাস এবং গল্প গ্রন্থগুলো একটু ভালো করে দেখলেই আমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে?
আচ্ছা, এরপর তিনি হচ্ছে ইছামতি উপন্যাসের জন্য একটা পুরস্কার পান, যেটাকে আমরা বলছি রবীন্দ্র পুরস্কার। এবং তিনি একজন জনপ্রিয়, আমি একদম শুরুতে বলতেছিলাম যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলা সাহিত্যের একটা অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক। এবং বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক বলা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। তোমরা সবাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম হয়তো বা শুনছো, তোমরা হয়তো বা বিভূতিভূষণের নাম এই প্রথম শুনতেছো পথের পাঁচালী দিয়ে। কিন্তু শরৎচন্দ্রের পড়া তোমাদের যদি বোর্ড বইয়ে নাও থাকে, তাও তোমরা সবাই কম বেশি শরৎচন্দ্রকে শুনছো। তোমরা দেখো খেয়াল করে যে তোমরা কিচ্ছু পড়ো নাই, কিচ্ছু জানো না, কিন্তু স্টিল তোমরা দেবদাস ওয়ার্ডটা শুনছো, দেবদাস বলে একটা ক্যারেক্টার চিনো। কেন? কারণ এই ক্যারেক্টারটা হয়তো বা যে মুভিটা আছে শাহরুখ খানের বানানো, ওইটা দেখছো, বা কোন না কোনো ভাবে তুমি মাস্ট বি, তুমি হচ্ছে যে দেবদাস যেই নামটা আছে সেই নামটার সাথে তুমি হচ্ছে পরিচিত। তো তার মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যিনি, উনার যেই লেখাগুলো সাহিত্যকর্মগুলো সেগুলো হচ্ছে অনেক কালজয়ী এবং অনেক জনপ্রিয়। কোনো সন্দেহ ছাড়াই শরৎচন্দ্রের পরে যিনি সেকেন্ড জনপ্রিয় হিসেবে আমরা যে উপন্যাসিককে চিন্তা করি সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চিরায়ত মানে কি আল্লাহ? চিরায়ত মানে হচ্ছে বহুকাল ধরে বা বহুদিন ধরে কোনো প্রচলিত কোনো কিছু যদি থাকে, প্রতিষ্ঠিত কোনো কিছু যদি থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে চিরায়ত অথবা শাশ্বত, চিরকাল ধরে বা অনেক দিন ধরে প্রচলিত। আচ্ছা, এই যে দেবদাস নাম শুনছো, তো দেবদাস যে কারণেই শুনো না কেন শুনছো, তো তার মানে উনি জনপ্রিয়, এটার কোনো সন্দেহ নাই। আর উনি মারা যান হচ্ছে 1950 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। তোমরা আবার অনেকে এটাকে 1 নভেম্বর বলো, একলা দোকলা না, এটা হচ্ছে পহেলা, ঠিক আছে, মনে রাখো। আচ্ছা, এবার আসো আমরা আমাদের গল্পটার পাঠ বিশ্লেষণে চলে যাই। আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি। তোমাদের যে প্রশ্নগুলো আছে আমি নিব প্রশ্ন, আমি বলবো যে কোনো প্রশ্ন থাকলে জানার থাকলে বলো। কোনো কারণে আমি যদি মিসও করে ফেলি, কিউএনএ তোমার জন্য 24 ঘন্টা আছে, তো তুমি প্যারা নিও না এখানে কমেন্ট করার বিষয়। তুমি হচ্ছে একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তারপরে হচ্ছে যখন প্রশ্ন করার সুযোগ দিব তখন কইরো। আচ্ছা, একদম ফার্স্টে দেখো আমাদেরকে অপুর সাথে পরিচয় করানো হচ্ছে, দুর্গার সাথে পরিচয় করানো হচ্ছে। এখন আমাদের যে মূল গল্পটা আছে সেই গল্পটাতে তো খুব সুন্দর করে অপু দুর্গার পরিচয় দেওয়া আছে। তো আমরা এখানে আলাদা করে অপু দুর্গার পরিচয়টা বা অপু দুর্গার বৈশিষ্ট্যটা আমরা আসলে কেন পড়তেছি, তোমরা একটু খেয়াল করলে দেখবা যে যখন তোমাদের আলটিমেট গোল কি, টার্গেট কি, সৃজনশীলটা ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারা, এমসিকিউটা ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারা। আচ্ছা, এখন যখন তুমি সৃজনশীলটা অ্যান্সার করতে যাও, তুমি একটু খেয়াল করো, তুমি তো ছোট বাচ্চা না, তুমি নতুন নতুন সৃজনশীল লেখা শুরু করো নাই, তুমি ক্লাস 6-এ পড়ো না, 7-এ পড়ো না, তুমি পড়ো হচ্ছে ক্লাস 10-এ। তার মানে সৃজনশীল লেখার এক্সপিরিয়েন্স তোমার আছে। এখন আমরা যখন সৃজনশীল গুলো পাই, একটু মনে করে দেখো কতে কি থাকে। একটা কোনো শব্দার্থ, একটা কোনো বইয়ের কোনো লাইন থেকে কোনো লাইন, অনুধাবনে কোন একটা লাইনের ব্যাখ্যা জানতে চায়, গ যেটা থাকে প্রয়োগ, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবা এরকম করে বলে যে উদ্দীপকের চরিত্রের সাথে গল্পের কোন চরিত্রের মিল আছে, বা উদ্দীপকের ঘটনার সাথে গল্পের কোন ঘটনার সাদৃশ্য আছে, বা কোন দিকটাকে প্রতিফলিত করে। অর্থাৎ আমাদের গয়ের প্রশ্নগুলোতে চরিত্র কেন্দ্রিক অথবা কি সাদৃশ্য আছে সেই বিষয় কেন্দ্রিক একটা প্রশ্ন থাকে। এই জন্য আমরা যখন কোনো গল্প পড়ি, সে গল্পের চরিত্রগুলোকে আমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করি, যাতে আমার সৃজনশীল আসলে আমরা হচ্ছে এই চরিত্রগুলো ধরে আমরা কি করতে পারি, আমাদের যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলোকে অ্যান্সার করতে পারি অথবা সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। আচ্ছা, তোমাদের বইয়ে 1 সেপ্টেম্বর দেওয়া, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা 1 সেপ্টেম্বরটাই লিখো। ওকে, তোমরা তাহলে হচ্ছে সেপ্টেম্বরটাই লিখো, যেহেতু তোমাদের বইয়ে সেপ্টেম্বর আছে, সো ওইটাই তোমাদের জন্য হাদিস হয়ে যায় আর কি, ঠিক আছে? না, গল্পটা কঠিন না, গল্পটা অনেক সহজ। ডাগর ডাগর চোখ মানে হচ্ছে একদম মানে সুন্দর বড় বড় চোখ। কথা সাহিত্যিক কাকে বলে? আচ্ছা, কথা সাহিত্যিক হচ্ছে যারা মূলত গল্প উপন্যাস তৈরি করে, তাদেরকে আমরা বলি হচ্ছে কথা সাহিত্যিক, ঠিক আছে? একটা হচ্ছে কবি, কবিতা রচনা করে, আর কথা সাহিত্যিক হচ্ছে গল্প উপন্যাস রচনা করে। আচ্ছা ঠিক আছে সুচি। উম, হ্যাঁ, দুর্গা পরে মারা যায়, দুর্গা জ্বরে মারা যায়। আচ্ছা ঠিক আছে, আসো দেখি।
সো প্রথমে আমাদেরকে অপু চরিত্রটার সাথে পরিচয় করানো হচ্ছে। তো অপুর ক্ষেত্রে দেখো বলা হচ্ছে অপু কে? অপু হচ্ছে হরিহর এবং সর্বজয়ার পুত্র। হরিহর ও সর্বজয়ার পুত্র, দুর্গার ভাই, যেটা আমরা একটু আগে জানছি। দুর্গার মতে সে হাবা। কে হাবা? অপু হাবা। কেন হাবা? কারণ আমরা দেখছি যে ওখানে একদম সুন্দর করে লাইনটা বলা ছিল যে অপুকে দুর্গা পিঠের মধ্যে, হাতার মধ্যে, মানে হাতের এই জায়গায় একটা কিল মারতেছে, কিল মেরে বলতেছে হাবা ছেলে, আম খেয়ে দাঁত টকে, মানে ভেঙাচ্ছে ওকে, যে আম খেয়ে দাঁত টকে গেছে, তারপর মায়ের সামনে বলতে গেছে। তো এই জন্য দুর্গার মতো একটা হাবাগোবা ছেলে, যে জানে না কোথায় কি কথা বলতে হবে, কিভাবে নিজেকে বাঁচাইতে হবে। আর সর্বজয়ার মতে হচ্ছে বাদর, ঠিক আছে? বাদর মানে হচ্ছে বাদরামি করে বেড়ায়, দুষ্টামি করে বেড়ায়। গায়ের বর্ণ, বর্ণ মানে হচ্ছে গায়ের রং। ও তোর গায়ের রং কেমন? ওর গায়ের রং হচ্ছে দুর্গার তুলনায় ফর্সা। আর দুর্গার গায়ের রং হচ্ছে একটু চাপা। চাপা মানে হচ্ছে একটু শ্যাম বর্ণ, যেটাকে আমরা বলি, একটু কম ফর্সা, উজ্জ্বল ফর্সা না। চোখগুলি বেশ ডাগর ডাগর, মানে চোখগুলো খুব সুন্দর, বড় বড় চোখ ফুটে আছে, এরকম একটা ব্যাপার। এরপর আসো দুর্গা সম্পর্কে দেখি। দুর্গার বয়স বলা আছে 10 থেকে 11 বছর। গড়ন পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা না, একটু চাপা। হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উঠছে। রুক্ষ হবে স্বাভাবিক, কারণ দুর্গা তো আসলে ঘুরে ঘুরে বেড়ায়, দুর্গার তো এত সময় নাই চুলের যত্ন নেওয়ার, ঠিক আছে? ও ঘুমানোরই টাইম পায় না, ও আর চুলের যত্ন কখন নিবে? হাতে কাচের চুড়ি, আচ্ছা পড়ছি। মুখের গড়ন মন্দ নয়। মুখের গড়ন মন্দ নয় মানে হচ্ছে দেখতে খারাপ না, সুন্দর গঠন, মুখের যে ফেস কাটিং সেটা সুন্দর আছে। ওপর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর, তার মানে দুই ভাই বোনের চোখই খুব সুন্দর। বাড়ির সাথে দুর্গার সম্পর্ক শুধু দুটো খাওয়ার, তার মানে ও যখন খাওয়ার সময় হয় দুপুরবেলা বা রাতের বেলা, সে তখনই শুধুমাত্র বাড়িতে আসে, এছাড়া বাড়ির সাথে ওর কোনো সম্পর্ক নাই। খিদে পেলেই তবে সে বাড়ি ফেরে। চৈত্র মাসের রোদ্দুরে, চৈত্র মাস মানে হচ্ছে চৈত্র মাস, যেটাকে আমরা বলি চৈত্র মাসের রোদ্দুরে। চৈত্র মাসের প্রচন্ড রোদ, যেটাকে আমরা বলছি চৈত্র মাসের রোদ্দুরে, আমতলায় জামতলায় ঘুরে বেড়ায়। দুর্গার রোদে ঘোরাফেরা করার কারণে সর্বজয়া আশঙ্কা করে যে সে জ্বরে পড়বে। সো জ্বর যে খালি ঠান্ডা থেকে হয় তা কিন্তু না, ইভেন ঠান্ডাও কিন্তু আমাদের অনেক সময় আমরা বলি যে গরমে ঠান্ডা লাগছে। সো দুর্গা এই যে সারাক্ষণ রোদে রোদে ঘুরে বেড়ায়, তার মানে সে প্রায়ই অসুস্থ হতো, এবং তার অসুখটা ছিল জ্বর। সো সর্বজয়া মনে করছে যে চৈত্র মাসের রোদ্দুরে যে মেয়েটা এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে ও নিশ্চয়ই আবার হচ্ছে কি হবে, জ্বরে পড়বে। এবং তোমরা যারা এই পথের পাঁচালী পুরো উপন্যাসটা পড়ছো, তারাও জানবা যে দুর্গা কিন্তু মারা যায়, এবং এই জ্বরেই কিন্তু ও মারা যায়। ওর জ্বর হয় প্রচন্ড, তারপর হুট করে ও একদিন মারা যায় আর কি। আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে হরিহর সম্পর্কে একটু দেখবো। হরিহর হচ্ছে অপু দুর্গার পিতা, সর্বজয়ার স্বামী, যাতে হচ্ছে ব্রাহ্মণ। আমরা জানি যে হিন্দু ধর্মের অনেকগুলো যে চারটার মতো ভাগ আলাদা করা হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো ব্রাহ্মণ যেটা, সেটাকে সবচেয়ে উঁচু জাত ধরা হয়। ব্রাহ্মণরা সাধারণত যে পূজা অর্চনা, শিক্ষা দীক্ষা এগুলোর কাজ করে। সেকেন্ডে আছে হচ্ছে ক্ষত্রিয়, আমি একটু লিখে দেই, ব্রাহ্মণ, এরপর হচ্ছে ক্ষত্রিয়, যারা মূলত যোদ্ধা, যুদ্ধ করে। এরপর হচ্ছে বৈশ্য, আর এরপরে হচ্ছে শূদ্র। তো ব্রাহ্মণরা হচ্ছে সবচেয়ে উঁচু জাত হিসেবে বা সবচেয়ে সম্মানিত হিসেবে বিবেচ্য হয়। তো বলা হচ্ছে হরিহর হচ্ছে জাতে ব্রাহ্মণ। তো এই কারণে তার একটা সম্মান আছে, সে সম্মানটা আমরা দেখতে পাবো। পারিবারিক অবস্থা অতটা ভালো নয়। গ্রামের অন্নদারায়ের বাটিতে, বাটি মানে হচ্ছে আগে বাড়িকে বাটি হিসেবে লেখা হতো। তো কার বাড়িতে কাজ করে? অন্নদারায়ের বাড়িতে গোমস্তার কাজ করে। তোমরা আমাকে বলো যে গোমস্তা মানে কি? গোমস্তা এটার মানে কি? স্পয়লার দিলাম যাতে একটু পড়ে দেখো, এমনিতে তো পুরোটা পড়বা না। গোমস্তা মানে হচ্ছে, না ঘরের কাজ না, খাজনা আদায়কারী। ধরো যারা জমিদার টাইপের আছে, মহাজন টাইপের আছে, হ্যাঁ, ওরা তো জমিদার মহাজনরা তো ওদের প্রজাদের কাছ থেকে, বা ওরা যাদেরকে টাকা পয়সা দিছে ওদের কাছ থেকে তো টাকা পায়। তো ওরা তো নিজেরা যায় যায়, জমিদার কখনো নিজে যায় বলবে এই তুই আমার টাকা দে, তুই আমার কাছ থেকে 10,000 টাকা নিচ্ছিস, টাকা দে, এরকম তো বলবে না। ওরা এটার জন্য একজন প্রতিনিধি নিযুক্ত করে, একজন লোক নিযুক্ত করে, তাকে টাকা দেয় মাসে মাসে। তো ওই লোকের কাজ হচ্ছে জমিদারের যতজনের কাছে খাজনা আছে, জমিদার যতজনের কাছ থেকে টাকা পাবে, তাদের কাছ থেকে সেই টাকাটা আদায় করে আনা, এটার হিসাব নিকাশ রাখা। এই কাজটা যারা করে তাদেরকে আমরা বলি হচ্ছে গোমস্তা। ঠিক আছে? তার মানে গোমস্তা মানে হচ্ছে খাজনা আদায়কারী, জমিদার বা মহাজনের যে পাওনা আছে সে পাওনা আদায়কারী প্রতিনিধি। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস একটু শিখাই, তোমরা যেহেতু অনেকে মানে ইংরেজিতে কথা বলো, মানে ইংরেজিতে টাইপ করো, এটা হচ্ছে জি, বুঝছো? আর এটা হচ্ছে জে। তো তুমি যখন বলবা জানি, তখন তুমি বলবা হচ্ছে এটা,
যখন তুমি ইংরেজিতে বলতেছো জানি না, তখন তুমি যদি বলো যে এটা, তাহলে এটা হবে হচ্ছে গানি না। তো তুমি গানি না লিখতে চাও না, তুমি লিখতে চাইছো জানি না, সেটা হবে হচ্ছে যে। এটা তোমাদের একটা লাইফ ট্রিক্স হিসেবে কাজে লাগবে, এটা লিখো না, হ্যাঁ? এটা খুব পচা শোনায় দেখতে। থাপড়ের কুচি পাবা, শব্দার্থতে পাবা, একটু একটু ধৈর্য ধৈর্য ধৈর্য। তাহলে খাজনা আদায়কারী গোমস্তা, তাহলে উনি কি করে? অন্নদরায়ের বাড়িতে গোমস্তা বা খাজনা আদায়ের যে কাজ, সেই কাজটা করে। হরিহররা মাতবর গোছের লোকটির কাছে গুরু তুল্য। তো মাতবর গোছের লোকটার যে ঘটনা, এটা কি আমি একটু বলি। তো হরিহর একবার একটা জায়গায় গেছে, ও হচ্ছে কি করতে, খাজনা আদায় করতে। তো সেখানে যাওয়ার পরে ওর একটা লোকের সাথে দেখা হয়। ওই লোকটা হরিহরকে দেখা মাত্র সাষ্টাঙ্গে প্রণাম করে। সাষ্টাঙ্গে প্রণাম মানে হচ্ছে একেবারে শুয়ে যে মাথা রেখে যে প্রণাম, সর্বাঙ্গে প্রণাম করা যেটাকে আমরা বলি, সেটা। তো কেন করে? কারণ ওই লোকটা মাতবর গোছের, ওই লোকটার অনেক টাকা পয়সা আছে, কিন্তু ওই লোকটার যে জাতের দিক থেকে সে হচ্ছে একটু নিচু। যেমন ধরো, তুমি জীবনে যত বড়ই হয়ে যাও না কেন, তুমি যত বড় অফিসার হয়ে যাও না কেন, তুমি যত বড় বিসিএস ক্যাডার হয়ে যাও, যাই হও না কেন, তুমি যদি মন্ত্রী মিনিস্টারও হয়ে যাও, স্টিল তোমার যিনি টিচার, তিনি ধর একটা সাধারণ টিচার, একটা স্কুলের সাধারণ একজন শিক্ষক, প্রাইমারি স্কুলের যে সাধারণ একজন শিক্ষক, তিনি কিন্তু সম্মানে তোমার থেকে তাও বড় থাকবে। তুমি যত বড় অফিসারই হও না কেন, তুমি কিন্তু তার কাছে ক্ষুদ্র। তো এখানেও একই ঘটনা ঘটছে, যে আমরা এখানে যে মাতবর গোছের লোকটাকে দেখতে পাচ্ছি, তার হয়তো অনেক প্রভাব প্রতিপত্তি আছে, টাকা পয়সা আছে, সম্পত্তি আছে, কিন্তু হরিহর তার কাছে গুরু তুল্য। গুরু মানে হচ্ছে সম্মানী, ঠিক আছে? হরিহর তার কাছে সম্মানিত, এই কারণে সে হরিহরকে কি করতেছে, একটু তোষামত করতেছে বা হরিহরকে অ্যাপ্রিসিয়েট করতেছে। এরপর বলা হচ্ছে হরিহর চাইলে অন্য গায়ে চলে যেতে পারবে না, কারণ গ্রামে তার দেনার দায় আছে। দেনা মানে হচ্ছে আমরা যেটাকে বলি ধার কর্য বা ধার দেনা, ঠিক আছে? দেনার দায় মানে হচ্ছে ধার, যেটাকে আমরা বলি। সো হরিহরদের যেহেতু টানাটানির সংসার, দারিদ্রের মধ্য দিয়ে তারা হচ্ছে সংসার চালাচ্ছে, সো গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে তাদের বিভিন্ন সময় ধার কর্য করা হয়েছে। এখন এই ধার কর্য শোধ না করে ওরা যদি এই মাতবর গোছের লোকের কথা অনুযায়ী মাতবরদের বাড়িতে যে থাকা শুরু করে, ওদের গ্রামে যে থাকা শুরু করে, তাহলে নিজেরা যেই গ্রামে এখন আছে নিশ্চিন্দিপুর, সেই গ্রামের লোকরা ওদেরকে ধরবে যে আমার টাকা না দিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ। এই জন্য চাইলেই এই লোকের যে ইনভাইটেশন, সেই ইনভাইটেশনটা গ্রহণ করে সাথে সাথে গ্রাম ত্যাগ করতে পারতেছে না। আমরা দেখি যে এই লোকটা ওকে ইনভাইটেশন দেয় যে দেখেন, আমাদের গ্রামে আমাদের অনেক শখ যে আমরা হচ্ছে এক ঘর ব্রাহ্মণ বাস করাবো, মানে হচ্ছে আপনি তো আচ্ছা, একটু 1 মিনিট সময় নিচ্ছি। আচ্ছা, এখন ঠিকঠাক আছে সবকিছু? মাঝখানে আমরা 1 মিনিটের জন্য একটু চলে গেছিলাম, বলে গেছিলাম। আচ্ছা, ইনভাইটেশন কখন করলো, গল্পটা পুরোটা তো পড়ো নাই। গল্পটার কাহিনীটা হচ্ছে যে ওদেরকে, ও যখন একটা জায়গায় এরকম খাজনা আদায় করতে যায়, একটা লোক, মানে যে লোকের কথা বলতেছি আমরা, সে হচ্ছে তাকে দাওয়াত দেয় বা তাকে ইনভাইট করে যে ভাই, আমাদের অনেক শখ যে আমাদের গ্রামে কোনো ব্রাহ্মণ পরিবার নাই, আপনারা হচ্ছে আমাদের গ্রামে এসে থাকেন, তাহলে আপনাদেরকে জমি জমা দিব, আপনাদেরকে একটা ভিটে বাড়ি দিব, আপনারা এসে আমাদের এখানে থাকা শুরু করেন। তো ওই ইনভাইটেশনটার কথা আমরা বলতেছি, যে ও তো এখানে এখন যে গ্রামে আছে, কারেন্টলি যে জায়গায় থাকে হরিহর, সেখানে তো অনেক টানা পোড়ার মধ্যে আছে। তো যদি ওই গ্রামে যায় তাহলে তো অনেক ভালো থাকবে, কারণ ওকে ওখানে বাড়ি দেওয়া হবে, জমি জিরাত দেওয়া হবে। কিন্তু চাইলেই এখনকার জায়গা ছেড়ে নাচতে নাচতে ওখানে চলে যেতে পারে না। এটার পিছনে অনেকগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ও এখন যেখানে আছে সেখানে ওর অনেক ধার কর্জ আছে, সে ধার কর্জ শোধ না করে ওখানে চলে যেতে পারতেছে না। আবার হচ্ছে কেউ ইনভাইট করা মাত্র যদি সাথে সাথে রাজি হয়ে যায়, তাহলে আবার তার যে সম্মান, সে সম্মানটা কমে যাওয়ার একটা চান্স আছে। এই দুইটা কারণে আমরা দেখি যে হরিহর সাথে সাথে রাজি হয় না। আচ্ছা, এরপর আমরা পাচ্ছি সর্বজয়া চরিত্রটাকে। সর্বজয়া হচ্ছে আমাদের অপু এবং দুর্গার
মা, ঠিক আছে, অপু দুর্গার মা, তিনি গ্রামীণ মায়ের চিরায়ত রূপ বা শাশ্বত রূপ যেটাকে আমরা বলি কুসংস্কারে বিশ্বাসী। কুসংস্কারে বিশ্বাসী আমরা কিভাবে বুঝবো? সেখানে আমরা কুসংস্কারের একটা প্রমাণ দেখতে পাই যে একদম গল্পের শুরুতে তুমি দেখবা যে অপু বলছে, দুর্গা যখন তাকে বলে যে মা কি আছে, তখন অপু বলছে যে না, মা তো হচ্ছে খার কাচতে গেছে, মানে কাপড় ধুইতে গেছে। তো ও বলে অপুকে যে তুই হচ্ছে একটু তেল নিয়ে আয়। তখন অপু বলছে যে আমার কাপড় যে বাসি, তেলের ভার ছুলে মা মারবে। তার মানে বাসি কাপড়ে বা আগের জামা কাপড়ে ঠিকঠাক মতো চান টান না করে, স্নান টান না করে ওরা তেলের ভার, তেল রাখার যে পাত্র আছে সেটা ছুতে পারবে না। তো এটা এক ধরনের কুসংস্কার। তো এই জন্য বলা হচ্ছে সর্বজয়া হচ্ছে কুসংস্কারে বিশ্বাসী। তাহমিদ, তাকি তাহমিদ যে প্রশ্নটা করছো, জাতগুলো জন্মের উপর নির্ভর করে, এর জন্য সম্মান করার দরকার কিনা? দেখতে গেলে সম্মান করার প্রয়োজন নাই, মানুষের কর্মের মাধ্যমে মানুষের সম্মানটা ডিপেন্ড করা উচিত। কিন্তু আমাদের সোসাইটিতে তো এটাই হয়। তুমি দেখো যে তুমি যদি আজকে একটা হচ্ছে আহ একটা শ্রমজীবী মানুষের সন্তান হয়ে জন্মাও, তাহলে তুমি ন্যূনতম অতটুকু সম্মান কিন্তু পাবা না, ইদার যদি তুমি খুব ভালো কিছু না করো। কিন্তু তুমি তো যদি একটা ভালো ফ্যামিলিতে জন্মাও, ধরো তুমি কোন একটা জায়গার প্রধানমন্ত্রীর সন্তান হয়ে জন্মাইছো, কোন একটা শিল্পপতি কোটিপতির বাচ্চা হয়ে জন্মাইছো, তাহলে তোমার সম্মানটা অটোমেটিকলি আসবে। এখন হ্যাঁ, ট্রু যে এটা জন্মগত দিক, এটার উপর ডিপেন্ড করা উচিত না, কিন্তু আমাদের ডিপেন্ডেন্সিটা এসে যায় বা এটার উপর সম্মানটা আমরা করে ফেলি, এটা প্রচলিত, তো এটা কিছু করার নাই আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এরপরে দেখতে পাচ্ছি সর্বজয়ের স্বভাব হলো গল্পে করে বেড়ানো, মানে মানুষের কাছে কথাবার্তা বলে বেড়ায়, এটা হরিহর মনে করেন। তো আমরা এখানে লোকটাকে দেখতে পাচ্ছি, যে লোকটা আসলে আমাদের হরিহরকে ইনভাইট করছিল। তো ওই লোকটার গোত্র কি? গোত্রটার নাম হচ্ছে সদগোপ। উনি কোন বংশের লোক? উনি হচ্ছে সদগোপ বংশের লোক। তো এই মাতবর লোক এবং সদগোপ লোক দুইটা একই লোক। এই লোকটার 5-6টা গোলা বাড়িতে, মানে ধান রাখার গোলা। বেশ পয়সাওয়ালা লোক। হরিহরকে দেখে দণ্ডবোধ করে। দণ্ডবোধ করা মানে হচ্ছে সাষ্টাঙ্গে প্রণাম করা। সাষ্টাঙ্গে প্রণাম মানে হচ্ছে পুরো একেবারে মাটির সাথে মিশে গিয়ে পুরো একদম উপর হয়ে যে প্রণামটা, সেটাকে আমরা বলি দণ্ডবোধ। হরিহরের কর্তা থাকতে সদগোপ গোত্রের লোকটার বাড়িতে পূজা অর্চনায় তিনি যেতেন, পায়ের ধুলো দিতেন। তার মানে ব্রাহ্মণদের কাজ যেহেতু পূজা অর্চনা করা, ব্রাহ্মণরা বাড়িতে গেলে তারা মনে করে যে তাদের পায়ের ধুলো যদি তাদের বাড়িতে যায়, তাহলে তারা অনেক নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করে। তো আগে হরিহরের বংশের যারা পূর্বসূরি ছিল, তারা সবাই হচ্ছে এদের বাড়িতে গিয়ে পূজা অর্চনা করতো। এখন তাই তারা হচ্ছে হরিহরকেও একই রকম সম্মান করতে চায়। হরিহর আজ্ঞা করলে তারা বাড়ি শুদ্ধ মন্ত্র নিতে চায়। মন্ত্র নেওয়া বলতে আমরা যেরকম দেখি না, যে যখন আমাদের আমাদের মুসলমানদের এক্সাম্পল দিয়ে যদি তোমাদেরকে বলি, দেখবা নতুন কেউ বাড়িতে উঠলে, নতুন কোনো কাজ শুরু করলে একটু হুজুরদেরকে ডেকে এনে একটা দোয়া পড়ানো বা একটা মিলাদ পড়ানোর একটা ব্যাপার থাকে। তো এরকম হিন্দু ধর্মের ক্ষেত্রে এখানে মন্ত্র, বাড়ি শুদ্ধ মন্ত্র নিতে চায় বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে মাতবর লোকের জাতের নাম হচ্ছে সদগোপ, গায়ে এক ঘর বামুন। বামুন মানে হচ্ছে ব্রাহ্মণকে একটু আঞ্চলিক ভাবে বামুন বলা হয়েছে। তো গ্রামে এক ঘর বামুন বাস করানো তার বড্ড ইচ্ছে, সেজন্য কিছু ধানের জমি টমিও দিতে রাজি। তার মানে হরিহরকে বেশ মোটা একটা লোভ বা বেশ ভালো রকমের একটা লোভ তারা হচ্ছে দেখিয়েছে। এরপর অপুর সম্পদ আমরা পাচ্ছি। অপুর সম্পদ বলতে আমরা একদম গল্পটা যে শুরু হয় আমাটির ভেপু, তোমরা যারা যারা হচ্ছে গল্পটা এখনো পড়ো নাই, তোমাদের তো সিলেবাসটা আগে থেকে দেওয়া থাকে যে অমুক দিন অমুক জিনিসটা পড়ানো হবে। তোমরা একটু কষ্ট করে আগে যদি গল্পটা পড়ো, কিছু বোঝার দরকার নেই, জাস্ট রিডিং পড়বা, কাহিনীটা জাস্ট একটু জানবা, তাহলেও দেখবো যে তোমার কাছে ক্লাসটা আরো বেশি ইন্টারেক্টিভ মনে হচ্ছে, ঠিক আছে। তো এই জন্য যারা যারা একটু পড়ছো তারা একটু বেশি রিলেট করতে পারবা, যারা যারা পড়ো নাই অনুরোধ থাকবে এরপর থেকে একটু পড়বা, পড়ে তারপরে ক্লাসটা করবা, তাহলে দেখবে যে আরো ভালো করে বুঝতে পারতেছো। আচ্ছা, তো অপুর সম্পদ মানে হচ্ছে আমরা যখন দেখি যে এই গল্পটা আমাটির ভেপু গল্পটা যখন একদম শুরু হয়, অপু নিজের মনে খেলতেছিল। ওই খেলারত অবস্থায় দুর্গা ওকে বাইরে থেকে এসে ডাক দেয়। কেন ডাক দেয়? কারণ দুর্গা একটা জায়গা থেকে কিছু আম পাইছে, সে আমটাকে সে এখন বানাবে, অর্থাৎ ভর্তা করবে আমের। সেই ভর্তাটা সে তার ভাইকে দিবে, যদি তার ভাই তাকে একটু তেল, নুন, মরিচ এগুলো এনে দিতে পারে। তো ওখানে অপু যে খেলছিল, ওর খেলার অনুষঙ্গগুলো আমরা একটু দেখবো যে কি দিয়ে খেলতেছিল। এবং তোমাদেরকে মনে রাখতে হবে, গল্পটার শুরুতে আমরা বলছি যে অপু দুর্গা ওরা হচ্ছে একটা হতদরিদ্র পরিবারের সন্তান। তাহলে ওদের খেলাধুলার যে অনুষঙ্গ, সেগুলো ওদের আশেপাশে, মানে আমরা যেগুলোকে ফেলে দেই এরকম জিনিসপত্র দিয়ে ওরা খেলে দুলে খুশি থাকে। তো আমরা একটু দেখবো ওর সংসার বা ওর সম্পত্তির মধ্যে কি কি আছে। বলা হচ্ছে হরিহরের পুত্র মানে হচ্ছে, হরিহরের পুত্র মানে হচ্ছে অপু আপন মনে রোয়াকে বসে খেলা করছে। রোয়াক মানে হচ্ছে ঘরের সামনে যে খোলা জায়গাটা থাকে উঠানের মতো বাড়ির আশেপাশে, সেটাকে আমরা বলি রোয়াক।
সকালবেলা 8টা কি 9টার সময়, ঠিক আছে, সকাল 8টা 9টার দিকে ওরা হচ্ছে খেলতেছে। তার একটা ছোট টিনের বাক্স আছে, সেটার ডালা ভাঙা। ডালা মানে হচ্ছে বাক্সটা যেটা দিয়ে আটকায় রাখা হয়, ঢাকনার মতো যে জিনিসটা। বাক্সের মধ্যে কি কি সম্পত্তি আছে আমরা দেখতে পাচ্ছি। একটা রং ওঠা কাঠের ঘোড়া, অর্থাৎ অনেক আগের পুরাতন একটা ঘোড়া। 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপু বাঁশি, মানে টিন দিয়ে তৈরি করা একটা বাঁশি, যেটা ইউজ করতে করতে, ব্যবহার করতে করতে টোল খেয়ে গেছে। টোল খেয়ে যাওয়া মানে কি, তুমি দেখবা যে তোমাদের বাসায় যদি হচ্ছে স্টিলের বা মেলামাইনের স্টিলের পাতিল টাতিল থাকে, দেখবা যে পাতিলটা ইউজ করতে করতে একটা জায়গায় একটু বাঁকা হয়ে যায় বা গোল হয়ে যায়, এটাকে আমরা অনেক সময় ট্যাপ গলাও বলি। তো টোল খাওয়া মানে হচ্ছে যে আমরা হাসলে যেরকম গালে টোল পড়ে, ওরকম ওই বাঁশিটার মধ্যে একটা টোল পড়ে গেছে, মানে ইউজ করে অনেকদিন ধরে। এবং ওই বাঁশিটার দাম হচ্ছে 4 পয়সা। গোটা কত কড়ি, কড়িও একই জিনিস। ওই যে ধরো ছোট ওই যে কিছু তোমরা দেখবা যে বিভিন্ন ধরনের কড়ি দিয়ে, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের চুপড়ি দিয়ে ইয়া করা হয়, মূর্তি বানানো হয়, বিভিন্ন ধরনের অনুষঙ্গ খেলাধুলার অনেক জিনিসপত্র বানানো হয়, চুড়ি বানানো হয়, ওগুলোকে আমরা বলি হচ্ছে কড়ি, ঠিক আছে। কড়ি শব্দটার অনেকগুলো অর্থ থাকে। এটা অনেকটা শামুকের মতো দেখতে, একটা একটা খোলস, ঠিক আছে, একটা জীবের খোল বা খোলস। এরপরে বলা হচ্ছে একটা পিস্তল আছে, পিস্তলটার নাম হচ্ছে 2 পয়সা। 2 পয়সা দামের একটা পিস্তল। কতগুলো শুকনো নাটা ফল, নাটা ফল হচ্ছে একেবারে গ্রামের একটা উপাদান, যেটা আমরা চিনিও না ঠিক মতো। এটার চলিত বা শুদ্ধ রূপ হচ্ছে করঞ্জা ফল। খান কত খাপড়ার কুচি, খাপড়ার কুচি মানে হচ্ছে, কুচি বলতে এখানে খাপড়ার কুচি বলতে বোঝানো হচ্ছে হাড়ি কলসি, এগুলো মাটির হাড়ি কলসি ভেঙে যে ছোট ছোট ভাঙা অংশটা আছে, সেগুলো, এগুলো দিয়ে ও হয়তো বা খেলাধুলা করে। তো এখানে আমরা ওর যেই সম্পত্তি, সেই সম্পত্তির কিছু অংশ এখানে দেখতে পাচ্ছি। কড়ি মানে হচ্ছে শামুক জাতীয় একটা সামুদ্রিক জীবের যে খোসা, খোলস, সেটাকে বোঝানো হয়, ঠিক আছে। আর টাকা কড়ি আরেকটা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি উপকড়িগুলো কোত্থেকে খুলে নিচ্ছে, সেটা হচ্ছে মায়ের অজ্ঞাতসারে। অজ্ঞাতসারে মানে মা জানে না, অজানা, মাকে না জানিয়ে লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হতে, মানে লক্ষ্মী পূজায় দেবী লক্ষ্মীকে যে মানে যেই ঝুড়িটা দিয়ে উপহার দেওয়া হয় বা যেই চুপড়িটা তার সামনে রাখা হয়, সেখানে অনেকগুলো কড়ি ছিল। কড়ি মানে হচ্ছে যে বললাম শামুক জাতীয় একটা জীবের খোলস, ওইখান থেকেও চুরি করে করে ওই খোলস গুলো থেকে ও হচ্ছে এই কড়িগুলো খুলে নিছে, এটা দিয়ে সে হচ্ছে খেলাধুলা করে। নাটা ফলগুলো অপুকে কুড়িয়ে এনে দিয়েছে দুর্গা, এগুলোর কিছু সে অপুকে দিয়েছে, আর কিছু তার পুতুলের বাক্সে লুকিয়ে রেখেছে। তাহলে কার পুতুলের বাক্স? দুর্গার পুতুলের বাক্স। গঙ্গা যমুনা, এটা এক ধরনের খেলা। তো এই গঙ্গা যমুনা খেলতে খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলে, অব্যর্থ মানে হচ্ছে গঙ্গা যমুনা খেলার সময় এই খাপড়াগুলি যেই লক্ষ্যে মারা হয় সেটা ঠিকঠাক মতো কাজ করে। আমাদের মধ্যে এরকম একটা মানে একটা বিশ্বাস কাজ করে। যেমন ধরো আমি জানি না তোমরা কুতকুত খেলছো কিনা, বাট আমি ছোটবেলায় অনেক কুতকুত খেলছি। তো আমাদের কুতকুত খেলার কিছু চারা থাকতো, বা টাইলস থাকে না, ভাঙা টাইলস, ওই টাইলস দিয়ে আমরা হচ্ছে কুতকুত খেলতাম। তো এরকম কিছু আমাদের খেলার কিছু, মানে যে টাইলসের যে ভাঙা অংশগুলো অনেক আমাদের প্রত্যেকটা মেয়ের কাছে একাধিক থাকতো। তো কিছু থাকতো যেটা আমাদের অনেক ফেভারেট, আমরা মনে করতাম যে এটা দিয়ে খেললে আমরা জিতবো। এটা এক ধরনের কুসংস্কার বা মনের বিশ্বাস টাইপের আর কি। দুর্গা এরকম মনে করতো যে গঙ্গা যমুনা খেলাটা খেলার সময় এই খাপড়াগুলো দিয়ে যদি খেলা হয়, তাহলে লক্ষ্যটা কোনোভাবে ব্যর্থ হবে না, যেভাবে মারা হবে ওই যেই উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যেই পড়বে। তো এটা তাদের বিশ্বাস ছিল বলে অপু সেগুলোকে তার বাক্সে যত্ন করে তুলে রেখে দিছে। এবং কাঠের ঘোড়া যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটার দাম হচ্ছে আমরা এখানে দেখতে পাইনি, আমরা ভেপুবাসী আর পিস্তলের দাম দেখছি, কাঠের ঘোড়াটার দাম বলা নাই। সো কাঠের ঘোড়াটা রং ওঠা, ওই কাঠের ঘোড়াটা সে কিছুক্ষণ নাড়াচাড়া করছে। ধরো ও এখন ফ্রি টাইমে বসে আছে, ওর বাক্সটা খুলছে, ওখানে খেলাধুলার কি কি আছে সবগুলা বের করছে, একটা একটা করে ধরে ধরে দেখতেছে। তো ও কাঠের ঘোড়াটা ফার্স্টে দেখছে, দেখার পর ও কাঠের ঘোড়াটা নিয়ে ওর আগ্রহ নাই। তো কাঠের ঘোড়াটাকে সরায় রেখা আরেকটা জিনিস দেখতেছে। এই জন্য বলা হচ্ছে যে কাঠের ঘোড়াটা এক পাশে পিজরা পোলের আসামির মতো পড়ে আছে। তো পিজরা পোলের আসামি মানে হচ্ছে খাঁচায় পড়ে থাকা যে অবহেলিত আসামি, যেটাকে কেউ, যাকে কেউ দেখে না, যাকে কেউ, যাকে নিয়ে কারো কোনো আগ্রহ নাই, সেরকম একটা তুলনা করা হচ্ছে। অর্থাৎ ওপরই ডালাটার মধ্যে অনেক ধরনের খেলাধুলার সরঞ্জাম ছিল। ও ফার্স্টে কাঠের ঘোড়াটা নিয়ে একটু নাড়াচাড়া করছে, খেলাধুলা করছে, এরপর ওর আগ্রহ হারায় গেছে, ওইটাকে সরায় রেখে আরেকটা জিনিস ধরতেছে। এখন ওইটাকে যে সরায় রাখছে, সেটাকে আমাদের লেখক হচ্ছে তুলনা দিচ্ছে পিজরা পোলের আসামির সাথে। ওকে, এরপরে দুর্গা আসলো, ও খেলতে খেলতে দেখো কাঠের ঘোড়া নিয়ে
অপু খেলতেছে, খেলতে খেলতে হুট করে দুর্গার আগমন ঘটলো। তো দুর্গার আগমন ঘটলে আমরা দেখি যে দুর্গা কোথা থেকে আসছে, উঠানের কাঁঠাল তলা হতে ও হচ্ছে অপুকে ডাকে। সো কিভাবে ডাকে, একটু সতর্কতার সাথে ডাকে। কেন সতর্কতার সাথে ডাকে, কারণ সে আসলে বুঝতে পারতেছিল না যে তার মা সর্বজয়া বাড়িতে আছে নাকি নাই, এই জন্য হচ্ছে সে একটু সাবধানতার সাথে ডাকে। দুর্গা এতক্ষণ বাড়ি ছিল না, এখন কোথায় থেকে আসছে তাও জানা যায় না। মানুষের গলার আওয়াজ পেয়ে অপু কলের পুতুলের মতো, কলের পুতুল মানে হচ্ছে আমরা যেটাকে আমরা বলি না যে রোবটের মতো, ধরো অপু তো লক্ষ্মী পূজার যেই মূর্তি বা লক্ষ্মী পূজার যে দেবী, দেবীকে দেওয়া হয়েছে যেই উপাদান, সেখান থেকেও চুরি করে এই কড়িগুলা নিছে। এখন যেহেতু একটা মানুষের কণ্ঠ শুনছে, সেটা কি ওর মা নাকি ওর বোন নাকি কে সেটা তো জানে না, এই জন্য ও যে চুরি করা জিনিস আছে সেটাকে তাড়াতাড়ি সরায় ফেলছে, লুকায় ফেলছে। এই জন্য বলা হচ্ছে যে মানুষের গলার আওয়াজ পেয়ে অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো তাড়াতাড়ি লুকিয়ে ফেললো। ঠিক আছে, কারণ এটা একটা চুরি করা জিনিস, দেখলে ওকে প্রশ্নবিদ্ধ করা হবে, দেখলে ওকে শাস্তি দেওয়া হবে, এই জন্য তাড়াতাড়ি লুকায় ফেলছে। আচ্ছা, এরপর অপু রোয়াক থেকে নেমে দুর্গার কাছে গেল। রোয়াক মানে যে ঘরের যে আশেপাশে যে জায়গা সেটা থেকে সরে দুর্গার কাছাকাছি গেল। দুর্গা ডাকছে। তো যে দেখলো যে দুর্গার হাতে একটা নারিকেলের মালা। নারিকেলের মালা মানে কি, তোমরা দেখবা যে যখন বাসায় নারিকেল আনবে, নারিকেলটা মাঝখানে ভাগ করা হয়। ধরো এটা হচ্ছে একটা নারিকেল, এটা ধরে নিলাম একটা নারিকেল। সো নারিকেলটা থেকে যখন পানি বের করে বা নারিকেল বের করে, কিভাবে বের করে, মাঝ বরাবর একটা ভাঙা হয়। ভাঙার পরে যে দুইটা অংশ থাকে, সেই অংশগুলো দেখতে অনেকটা বাটির মতো, খেয়াল করলে দেখবা বাটির মতো। সো ওইটাকে বলা হচ্ছে নারিকেলের মালা। সো ওইটার মধ্যে করে নারিকেল খেয়ে ওরা তো বিভিন্ন জায়গায় নারিকেলের মালাটা ফেলে দিচ্ছে, আমরা কি করে ডাস্টবিনে ফেলে দিই। আর অপু দুর্গা যেহেতু একটা দরিদ্র পরিবারের সন্তান, ওরা ওইটাকে ইউজ করতেছে। কিভাবে ইউজ করতেছে, ওইটাতে করে ওরা হচ্ছে আম টাম এগুলো বানাচ্ছে। সো বলা হচ্ছে দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করে দেখালো। কতকগুলি কচি আম কাটা। দুর্গা অপুকে নিচু স্বরে জিজ্ঞেস করে, মা ঘাট থেকে আসেনি তো? ঘাট মানে কি, ধরো পুকুর ঘাট, নদীর ঘাট, যেখানে বসে আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কাজগুলো করে থাকি, সেগুলোকে আমরা বলি হচ্ছে ঘাট। দুর্গার প্রশ্নের জবাব অপু দেয় ঘাড় নেড়ে, তার মানে অপু জানায় যে না, মা এখনো আসে নাই। তো দুর্গা বলছে যে সে হচ্ছে আমের কুশি জারাবে, মানে হচ্ছে আমকে ছোট ছোট করে কেটে আমগুলো দিয়ে সে হচ্ছে যে ভর্তা বানায় সেটা বানাবে। এই জন্য অপুকে তেল আর নুন নিয়ে আসতে বলে। দুর্গা আম কোথায় পেল অপু তা জানতে চায়। তখন দুর্গা জানায় যে আমগুলো কোথা থেকে আনছে। পটলি, এটা একটা ব্যক্তি, পটলিদের বাগানের যে সিঁদুর কৌটো গাছ, সেই সিঁদুর কৌটো গাছের নিচে আমগুলো পড়েছিল, ওখান থেকেও এই আমগুলোকে খুঁজে নিয়ে আসছে। তেলের ভার, তেলের ভার মানে হচ্ছে তেল রাখার পাত্র। তো তেল রাখার পাত্র ছুলে মা মারবে, কারণ অপুর কাপড় বাসি। এখানে অপুর মায়ের যে কুসংস্কার, সে কুসংস্কারটা ফুটে আসছে। মা কোথায় গেছে, খাড় কাচতে গেছে। খাড় বলতে আমরা এখানে বুঝাই সাবান, বা আমরা তো খাড় এসিড এটা মোটামুটি জানি, সাবান তৈরি করতে খাড় ব্যবহার করা হয়। তো এখানে খাড় কাচতে বলতে বোঝানো হচ্ছে যে মা হচ্ছে কাপড় কাচতে গেছে। তো মায়ের আসতে সময় লাগবে, এই ফাঁকে তুই যে কি কর, চুরি করে তেলটা নিয়ে আস। অপু দুর্গাকে নারকলের মালাটা দিতে বলে, কারণ সে ওই বাটিটায় করে তেল ঢেলে নিয়ে আসবে। সে দুর্গাকে খিড়কি দৌড়ে গিয়ে দেখতে বলে মা আসছে কিনা। দুর্গা নিম্ন স্বরে বলে, তেল টেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পেয়ে যাবে, তুই তো একটা হাবা ছেলে। মানে ওকে সাবধান করে যে দেখিস তেল আনতাছু সান, নিচে ফেলিস না, তাহলে মা বুঝবে যে কেউ এখানে আসছিল, কেউ তেল নিছিল। দুর্গা পরিমাণে বেশি আম নেওয়ায় অপু অভিযোগ করলে সে তাকে আর দুখানা আম দেয়। দুর্গা অপুকে বলে যে সে যদি আর একটা লঙ্কা আনতে পারে, লঙ্কা মানে হচ্ছে মরিচ, তো যদি একটা মরিচ আনতে পারে তাহলে সে অপুকে আরো একটা আমের টুকরা বা আমের একটা পিস দিবে। তখন আমরা দেখি যে অপু বলছে যে আমি তো লঙ্কার লাগ পাবো না, মা তো লঙ্কাটাকে বা মরিচটাকে একটু উপরের দিকে তাকে রাখে, আমি তো ছোট, সো আমি ওটা নাগাল পাবো না, ফলে ওরা আনতে পারে নাই। এই যে দেখো, মা তক্তার উপর লঙ্কা রাখে বলে অপু তার নাগাল পায় না। দুপুরের রোদে আমের গুটি ঝরে পড়ে পটলিদের ডোবার ধারের আম গাছ থেকে, সেখান থেকে দুর্গা আম নিয়ে আসে। আচ্ছা, তো এর প্রসঙ্গে আমরা দেখতে পাই যে ওই যে ওরা আম টাম খেলো, খাওয়ার পরে সর্বজয়ার আগমন ঘটে। সর্বজয়া যে খাড় কাছতে গেছিল, একটা সময় তো সর্বজয়া ফেরত আসবে। তো সর্বজয়ার আগমন ঘটে, এটা দেখে তারা হচ্ছে ছোটাছুটি করে দ্রুত আমটা খেয়ে ফেলে, এবং যে নারিকেলের মালাটা ছিল, যে বাটিটাতে করে ওরা আম বানাইছে, সেটাকে দ্রুত ফালায় দেয়। তো ওই জায়গাটায় আমরা দুর্গাদের যে বাড়ি, সে বাড়ির একটা বর্ণনা পাই, এবং আমরা দেখি যে ওদের বাড়িটা একেবারে নিম্নবিত্ত বাড়িগুলো যেরকম হয়, একদম ভেঙে চুরে একাকার হয়ে গেছে। সংস্কার করার প্রয়োজন, কিন্তু সংস্কার করার মতো অর্থ ওদের কাছে নাই। তো ওইটা আমরা দেখতে পাই। দুর্গাদের বাড়ির চারিদিকে জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা, হরিহর রায়ের জ্ঞাতি, জ্ঞাতি মানে হচ্ছে একই জাতি বা গোষ্ঠী, একই জাতি বা গোষ্ঠী।
দেখবা যারা গ্রামে থাকে ওরা কিন্তু বেশিরভাগ, ধরো আশেপাশে, ওদের আশেপাশের যে মানুষগুলো থাকে এরা সবাই ওদের চাচা বা ভাই এরকম নিকটাত্মীয়রা মিলেই কিন্তু পাশাপাশি বাড়িগুলো হয়, যেহেতু একই জায়গায় বাড়ি থাকে ওটা নিজেদের মধ্যে বন্টন হয়। তো দেখা যাচ্ছে যে হরিহর যিনি দুর্গার বাবা, তার যেই জ্ঞাতি অর্থাৎ একই জাতের যে ভাই ছিল নীলমণি রায়, উনি হচ্ছে গত বছর মারা গেছেন। সো উনি মারা যাওয়ার পরে নীলমণি রায়ের যে স্ত্রী, তিনি হচ্ছে তার স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে নিজের বাপের বাড়িতে থাকতেছেন। তার মানে হরিহর রায়ের বাড়ির চারপাশে জঙ্গল, তার যেই আত্মীয়টাও ছিল বাড়ির আশেপাশে, সেই আত্মীয়টাও মারা যাওয়ার পরে ওদের বাড়ির বাকি সদস্যরা এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। ফলে হরিহর রায়ের বাড়ির পাশের যে ভিটা সেটাও জঙ্গল আবৃত হয়ে পড়ে রয়েছে। 5 মিনিটের পথ হাঁটলে তবে হচ্ছে কার বাড়ি? ভুবন মুখুজ্জের বাড়ি। হরিহরের বাড়িটা অনেকদিন হয়ে গেল মেরামত হয়নি, সামনের দিকে রোয়াক ভাঙা, ফাটলে বন বিছুটি ও কালো মেঘ, গাছের বন গজিয়েছে, এগুলো এক একটা গ্রামীণ যে গাছ বনে জঙ্গলে থাকে সেগুলো। ঘরের দৌড় মানে দরজা জানালা কপাট সব ভাঙা, নারিকেলের দড়ি দিয়া গড়াদের সাথে বাঁধা আছে। তার মানে দরজা জানালার অবস্থা খুবই খারাপ, ভেঙে গেছে অলমোস্ট। নারিকেলের যে দড়ি, সে দড়ি দিয়ে কোনো রকমে গড়াদের সাথে ওরা কি করছে, জানালার যে শিক আছে, জানালার যে লোহা আছে, সেই লোহাটার সাথে কোনো রকমে বেঁধে রাখছে যাতে খুলে না পড়ে যায়। তার মানে ওদের হতদরিদ্র অবস্থাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, গল্পটা শেষে কি দুর্গা মারা যায়? এই গল্পটার শেষে দুর্গা মারা যায় না, বাট মূল উপন্যাসে একটা জায়গায় দুর্গা মারা যায়। এরপরে গল্পটা শেষ হয় নাই, আরো আগায়, সামনের দিকে আগায়। আচ্ছা, এরপর হচ্ছে সর্বজয়ের আগমন, যেটা বলছিলাম যে ও খার কাছতে যাওয়ার পরে ফেরত আসে। সর্বজয়ের গলা শুনতে পাওয়ার আগে খিড়কি দোর খোলার ঝনাত শব্দ শোনা গিয়েছিল। তার মানে সর্বজয় যখন ঢুকতেছে দরজাটা খুলেই তো ঢুকতেছে। সর্বজয় বাড়িতে ঢুকেই দুর্গাকে ডাকতে থাকে। মায়ের ডাক কানে গেলে দুর্গা উপুকে মুখে লেগে থাকা যে নুনের গুঁড়ো অর্থাৎ লবণের গুঁড়ো, লবণ দিয়ে যেহেতু ওরা আমটা মাখাইছে, তো লবণের গুঁড়ো ওর মুখে লেগে আছে, ওটা দ্রুত মুছে ফেলতে বলে। মায়ের ডাক কানে গেলেও দুর্গার জবাব দেওয়ার উপায় নেই, কারণ তার মুখ ভর্তি আম। অনেক আম অবশিষ্ট থাকায় দুর্গা কাঁঠাল গাছটার কাছে সরে গিয়ে গুড়ির আড়ালে দাঁড়িয়ে গোক গ্রাসে গিলতে লাগলো। ওকে, তো গোগ্রাসে গিলতে থাকা মানে হচ্ছে আমরা যেটাকে বলি যে একদম মানে দ্রুততার সাথে খাওয়া, মানে কোনো স্বাদ টাদ পাওয়া যাচ্ছে না, দ্রুত খাইতে হবে, এরকম একটা ব্যাপার। তো গোগ্রাসে গিলতে লাগলো। দিদির পাশে দাঁড়িয়ে আম খেতে খেতে অপু তার দিকে তাকিয়ে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি দিল। তার মানে ওরা একটা দোষ করছে। কি দোষ করছে? ওরা হচ্ছে লুকায় লুকায় ভর দুপুর বেলা আম খাচ্ছে, এবং তারা মায়ের যে রান্নাঘর সেখান থেকে ওরা চুরি করে তেল নিছে। তো ওরা দোষ করছে এবং তারা এটা নিয়ে জানে। তো ওদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা বাক্য বিনিময় হয় যে ওরা কোনোভাবে ধরা খাবে না, ওরা সচেতন থাকবে। তারপরে বলা হচ্ছে দুর্গা খালি মালাটা, মালা মানে হচ্ছে যে নারিকেলের যেই বাটিটা, সেটা এক টান মেরে ভেরেন্ডা কচার বেড়া দিয়ে নীলমণি রায়ের ভেটার দিকে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। দ্বিতীয়বার অপুকে মুখের নুন মুছে ফেলতে বলার সময় দুর্গা তাকে বাদর বলে সম্বোধন করে। দুর্গা বাড়ির মধ্যে ঢুকলো নিরীহ মুখে। তার মানে এমন ভাবে ঢুকলো যে ও আসলে কিছুই করে নাই, কিছুই জানে না, এখানেই দাঁড়াই ছিল, এরকম একটা ভাব নিয়ে সে বাড়িতে ঢুকলো। ঢোকার পরে তার মায়ের সাথে তাদের কথোপকথন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বজয়া বলছে যে সকাল থেকে কাপড় কেচে কেচে আমার গা গতর ব্যথা হয়ে গেছে, মানে শরীর ব্যথা করতেছে। সর্বজয়া দুর্গার কাছে অভিযোগ করে একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করা নাই, কেবল পাড়ায় পাড়ায় টোকলা সেদে বেড়াচ্ছে। মানে মায়ের কাজে একটু সহযোগিতা করে না, খালি এলাকায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, এটা নিয়ে সর্বজয়ার একটা অভিযোগ। অপুর সম্পর্কে সর্বজয়া দুর্গার কাছে জানতে চায় সে বাদর কোথায়। অপু এসে বলে মা খিদে পেয়েছে। তার মানে ওরা এমন ভাব করতেছে যে ওরা কিছুই জানে না, ওরা আশেপাশেই ছিল, এরকম ঘুরঘুর করতেছে। তখন অপুর মা অপুর খিদের কথা শুনে বলে যে রোসো রোসো অর্থাৎ থামো, একটুখানি হাফ জিরাতে দাও, মানে একটু নিঃশ্বাস ফেলতে দাও, তখন অনেক কষ্ট করে আসছি। তারপর সন্তানদের রাত দিন খালি খিদে আর ফাই ফরমাস, ওদের অনুরোধ রাখতে রাখতেই তার দিন যায়। তো উনি কি করেন, তারপর হচ্ছে দাওয়ার মধ্যে মানে ঘরের দরজায় বটি অর্থাৎ দা দিয়ে শশা কাটতে বসলেন এবং দুর্গাকে বললেন যে বাছুরটা কেন হাঁক পাচ্ছে অর্থাৎ ডাকছে সেটা দেখতে। অপু শশা থেকে আরেকটু আঠা বের করতে বলে, কারণ মুখে বড্ড লাগে। তোমরা দেখবা যে শশা যেটা, সেটার যে ফার্স্টের পার্টটা কাটার পরে ফার্স্টের যে অংশটা সেখানে একটু তিতা তিতা থাকে। সো এটাকে ঘষে ঘষে ওইটার যে তিতকুটে অংশটা আছে সেটাকে বের করে আনার যে ব্যাপারটা, সেটাকে বলা হচ্ছে যে শশা থেকে আরেকটু আটা বের করো, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পেতে নিয়ে চাল ভাজা আর আছে কিনা সেটা
জিজ্ঞেস করলো, মানে শশাও খাচ্ছে, আবার আগের যে চাল ভাজা অবশিষ্ট ছিল সেটা সম্পর্কে ওদের অনেক আগ্রহ বা জানতে চাচ্ছে। এরপর অপুর বোকামিটা প্রকাশ পেয়ে যায় কিভাবে, অপু চাল ভাজা খেতে খেতে বা শশা খেতে খেতে বলছে যে ওহ চিবানো যায় না, আম খেয়ে দাঁত টোকে, এতটুকু বলে থেমে গেছে। কিন্তু ততক্ষণে কিন্তু যা ফাঁস হওয়ার তা কিন্তু ফাঁস হয়ে গেছে। দুর্গাকে আমরা দেখি ভ্রুকুটি করে, সতর্ক করে, চোখ টিপে দেয়, কিন্তু অপুর কথা অর্ধপথে থেমে যায়। কিন্তু স্টিল মা কিন্তু বুঝে ফেলছে। মা জিজ্ঞেস করে যে আম কোথায় পেলি, তখন আর সত্য কথা প্রকাশ করতে সাহস পায় না। অপু বোনের দিকে তাকায় থাকে। তখন সর্বজয়া জিজ্ঞাসা করে যে তুই কি এখন আবার বের হয়েছিলি, এরকম একটা ব্যাপার আর কি। তো তখন আমরা দেখি যে দুর্গা বলে যে না আমি তো বের হই নাই, তুমি যখন ডাকলা ওই তো আমি কাঁঠাল তলায় দাঁড়ায় আছি, এরকম। কিন্তু মা ঠিকই বুঝতে পারে, তো কথাটা আর বাড়াইতে পারে নাই, বা কথাটা আরেকটু সিরিয়াস পর্যায়ে যাইতে পারে নাই। কারণ আমরা দেখতে পাই যে স্বর্ণ গোয়ালিনী বলে একজন গোয়ালিনী, অর্থাৎ যিনি গাভীর দুধ নেয় বের করে, তো তিনি আসলেন। তিনি আসার পরে ওদের কথাটা মাঝখান দিয়ে ইন্টারাপ্ট হয়, বা কথাটা মাঝখান দিয়ে থেমে যায়। তাদের মূল আকর্ষণ এখন হয় যে ওই দিকে যাবে। তো দেখা গেল যে বাছুরটা ধর্গে যায়, ডেকে সারা হলো, কমলে বাছুর ও স্বর্ণ এত বেলা করে এলে কি বাঁচে, একটু সকাল সকাল করে না এলে এতে তৎপর পর্যন্ত বাছুর বাঁধা। অর্থাৎ এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সর্বজয়ার যেই আঞ্চলিক ভাষা বা আঞ্চলিকতা, সে আঞ্চলিকতার একটা পরিচয় পাওয়া যায়। তো আঞ্চলিকতার কি পরিচয় আমরা অ্যাকচুয়ালি পাই, এখানে আমরা দেখি যে বলা হচ্ছে যে স্বর্ণ গোয়ালিনী যার গাভী দহন করতে আসার কথা, সে একটু দেরি করে আসছে। এই জন্য বলা হচ্ছে যে দুর্গাদেরকে বলতেছে যা বাছুরটা ধর্গে যা, ডেকে সারা হলো। তার মানে আমরা জানি যে বাছুর হচ্ছে গরুর কি করে, দুধ খেয়ে, মায়ের দুধ খেয়ে হচ্ছে ওরা বাঁচে। এখন যদি ফার্স্টে সকালবেলায় গাভীরটাকে বাছুরটাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে বাছুর কি করবে, গাভীর সকল দুধ খেয়ে ফেলবে। ফলে যারা মালিক আছে তারা তো দুধটা নিতে পারবে না। এই জন্য ওরা বাছুরটাকে বেঁধে রাখে। ফার্স্টে তারা দুধটা দহন করে নেয় যতটুকু তাদের প্রয়োজন, তারপরে তারা হচ্ছে বাছুরটাকে ছেড়ে দেয়। ঠিক আছে, তো এই জন্য বাছুরটাকে যেহেতু বেঁধে রাখা হয়েছে, বাছুরটা তার মায়ের কাছে যেতে পারতেছে না, ক্ষুধায় বাছুরটা কি করতেছে, ডাকতেছে, ডেকে ডেকে সারা হলো। কমলে বাছুর মানে হচ্ছে কমলা রঙের বাছুর। বাছুরটার রং কি, বাছুরটার রং হচ্ছে কমলা। ও স্বর্ণ, স্বর্ণ মানে হচ্ছে মেয়েটার নাম তো স্বর্ণ, তো স্বর্ণকে আঞ্চলিক ভাবে বলা হচ্ছে ও স্বর্ণ এত বেলা করে এলে, মানে এত লেট করে এলে কি বাঁচে, মানে হচ্ছে বাছুরটা এতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকতে হয়েছে। কারণ দুধ দহন করার আগে বাছুরটাকে ছাড়া যাবে না, ছাড়লে সে বাছুর তার মায়ের সকল দুধ নিয়ে ফেলবে। ফলে তারা যে বিজনেস করা বা বিক্রি করা সেটা করতে পারবে না। এরপর বলা হচ্ছে যে একটু সকাল করে না এলে এই তেতপ্পর পর্যন্ত বাছুর বাঁধা। তেতপ্পর মানে হচ্ছে 3 প্রহর। 3 প্রহর তোমরা নিশ্চয়ই জানো যে একদিনে বলা হয় 8 প্রহর। ঠিক আছে, একদিনে বলা হচ্ছে 8 প্রহর। তো অষ্টপ্রহর বলতে 24 ঘন্টাকে বোঝায়, এবং প্রতি 3 ঘন্টায় একটা প্রহর করে করে কাউন্ট করা হয়। প্রহর পদ্ধতিতে যখন দিন গণনা শুরু করা হয় তখন বলা হয় সকাল 6টা থেকে হচ্ছে আরম্ভ হতো। তার মানে সকাল 6টা থেকে আমরা যদি আরম্ভ করি, এরকম করে করে হচ্ছে আমাদের একটা একটা করে প্রহর, 6টা 7টা 8টা 1 প্রহর, 8টা 9টা 10টা এরকম করে একটা প্রহর, আবার এরপরে 3 ঘন্টা তৃতীয় প্রহর, এরকম করে পুরো 24 ঘন্টাকে আমরা হচ্ছে 8টা প্রহরে কাউন্ট করি। সো তেতপ্পর অর্থাৎ দুপুর পর্যন্ত, তৃতীয় প্রহর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাছুরটাকে বেঁধে রাখা হয়েছে। ফলে বাছুরটা ডেকে ডেকে সারা হচ্ছে। দিদির পিছনে পিছনে অপু দুধ দোয়ানো দেখতে গেল। উঠোনে পা দিতেই দুর্গা হাতার পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিয়ে বলল লক্ষ্মী ছাড়া বাদর, অর্থাৎ ও যে ধরা খাওয়াইছে এই জন্য। দুর্গা ওবেলা পটলিদের কাকুরতলির আম কুড়িয়ে এনে জারাবে, মানে হচ্ছে আম বানাবে। এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়। অপুকে দুর্গা হাবা বলে সম্বোধন করে। তো বলে যে তুই তো একটা হাবা, আমি পরের বেলায় পটলিদের বাগান থেকে আম কুড়ায় এনে বানাবো, ওদের আম অনেক মিষ্টি অনেক মজা, কিন্তু তোকে আমি দিব না। কেন দিব না, কারণ তুই হচ্ছে ফাঁসায় দিছস। এই হচ্ছে ঘটনা। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হরিহরের আগমন ঘটে বাড়িতে। তো দুপুরে কিছু কিছু সময় পরে হরিহর কাজ ছেড়ে বাড়িতে ফিরে অপুর কথা জিজ্ঞেস করে। অপু তখন ঘুমাচ্ছিল। দুর্গার কথা যখন জিজ্ঞেস করে তখন জানা গেল যে দুর্গা বাড়িতে নাই, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো হরিহর খেতে বসে সর্বজয়াকে অর্থাৎ তার স্ত্রীকে জানায় যে সে তাগাদার জন্য, তাগাদা মানে কি, ওই যে তারা দেওয়ার জন্য। ও তো জমিদারের গোমস্তা, ওর কাজ হচ্ছে মানুষকে যে যে তারা দেওয়া, যে আপনি আপনার খাজনা বাকি আছে, আপনার কর বাকি আছে, আপনি একটু দেন দেন। তো তাগাদার জন্য একটা জায়গায় গেছিল, সে জায়গাটার নাম হচ্ছে দশঘরা। তো দশঘরা যখন যায় সেখানে তার একজনের সাথে দেখা হয়, সে লোকের কথাটা এখানে বলা হচ্ছে। তো পুরো দুরবস্থাটা এখানে ফুটে উঠবে। দেখো বলা হচ্ছে সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়িয়েছিল হরিহরের কথা শুনে। কোন কথা শুনে, ওই যে হরিহরকে
একজন ব্যক্তি ইনভাইট করছে যে আপনারা আমাদের গ্রামে বাস করেন, আপনাদেরকে জমি দিব, আপনারা ভালো থাকতে পারবেন। তো এটা শুনে আমরা দেখতে পাচ্ছি যে সে বাটি মেঝেতে নামিয়ে সামনে বসে পড়লো, অর্থাৎ অনেক আগ্রহী হয়ে উঠলো। রায়বাড়ির 8টা টাকা সর্বজয়ার পরিবারের ভরসা। তার মানে এই যে হরিহর যে কাজ করে রায়বাড়িতে, সেখান থেকেও কত টাকা পায়? 8 টাকা পায়। তো তখনকার সময় 8 টাকা বেশ ভালো টাকা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এটা 2-3 মাস অন্তর অন্তর দেয়, মানে প্রতি মাসে দেয় না, 2-3 মাস পর পর মন চাইলে এই 8 টাকা করে করে দেয়। ঘাটের পথে সেজ ঠাকুরুন বলতে এখানে একজন মহিলাকে বোঝানো হচ্ছে। সর্বজয়াকে বলে যে সে বন্ধক ছাড়া টাকা ধার দেয় না। বন্ধক ছাড়া টাকা ধার দেয় না মানে কি? বন্ধক মানে কি, ধরো তুমি একটা জায়গা থেকে একজনের কাছ থেকে তুমি 20,000 টাকা নিতে চাও, এখন তুমি যে 20,000 টাকা ফেরত দিবা তার কি গ্যারান্টি? তো এই জন্য তোমার কোনো মূল্যবান জিনিসকে তুমি তাকে দাও, তার বদলে সে তোমাকে 20,000 টাকা দেয়। তো তুমি যদি 20,000 টাকাটা ফেরত দাও, তাহলে সে তোমার জিনিসটা ফেরত দিবে। আর যদি তুমি ফেরত দিতে না পারো, তাহলে তোমার জিনিসটা রেখে সে তার যে টাকা সেটাকে শোধ করবে। তো সেজ ঠাকুরন হচ্ছে বন্ধক ছাড়া টাকা ধার দেয় না। কিন্তু সর্বজয়াকে চেনে বলে সর্বজয়া একটু অনুরোধ করায় দিছে, কিন্তু 5 মাস হয়ে গেছে, সর্বজয়া এখনো টাকাটা ফেরত দিতে পারতেছে না, এই জন্য তাকে বারবার তাড়া দিচ্ছে। তারপরে আরেকজনের কথা বলা হচ্ছে রাধা বষ্টমের বউ, যে ছিঁড়ে খাচ্ছে, মানে বারবার বারবার বলতেছে যে টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। অপুর কাপড় নাই, 2-3 জায়গায় ছেঁড়া, সে তাই পরে নেচে নেচে বেড়ায়। অভাবের তাড়নায় সর্বজয়ার ইচ্ছা করে যে কোনো একদিকে বেরিয়ে যেতে। আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা, ভদ্র লোকেরই হয়ে পড়েছে হা ভাত জো ভাত। তার মানে হচ্ছে যারা চাষা তাদেরকে কম্পারেটিভলি একটু নিচু চোখে দেখা হচ্ছে। তো চাষারা হচ্ছে অনেক সম্ভ্রান্ত ভাবে জীবনযাপন করতেছে, মানে ওদের টাকা পয়সার অভাব নেই। কিন্তু যারা ভদ্রলোক, যেমন ধরো আমাদের হরিহরকে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণ, ওরা ভদ্রলোক, কিন্তু ওদের হচ্ছে হা ভাত জো ভাত, অর্থাৎ ভাতের অভাব, ওরা দরিদ্রতার মধ্যে জীবন কাটাচ্ছে। এই কথাটা এখানে বলা হয়েছে। হরিহরের কথা শুনে আগ্রহে সর্বজয়ের কথা বন্ধ হওয়ার উপক্রম হয়, অর্থাৎ অনেক আগ্রহী হয়ে উঠে। সর্বজয় তাকে বলে যে সে কেন এই মাতবর গোছের লোকটার প্রস্তাবে রাজি হয় না। তাদের তো এই গ্রামে কিছু নাই, বরং তারা যদি ওই গ্রামে যায় তাহলে তারা একটা বড় মানুষের আশ্রয় পাবে, জমি জমা পাবে। তো তখন হরিহর সাথে সাথে রাজি হয় নাই। কেন রাজি হয় নাই? কারণ সাথে সাথে রাজি হলে ভাববে ঠাকুরের হাড়ি, মানে হচ্ছে হরিহরকে বোঝানো হচ্ছে যারা ব্রাহ্মণ, যারা পূজা করে তাদেরকে ঠাকুর বলে সম্বোধন করা হয়। তো যদি ওই লোকের কথা অনুযায়ী, মাতবরের কথা অনুযায়ী যদি হরিহর সাথে সাথে ওদের গ্রামে ওঠার জন্য রাজি হয়ে যায়, তাহলে ওই লোকটা ভাববে যে ওর এই লোক, মানে হরিহর অনেক দারিদ্রের মধ্যে আছে, ঠাকুরের হাড়ি শিকে উঠেছে। দেখো এখানে একটা কথা বলা আছে যে ঠাকুরের হাড়ি শিকে উঠেছে। হাড়ি শিকায় ওঠা মানে কি? শিকা হচ্ছে তোমরা দেখবা যে হাঁড়ি পাতিল রাখার একটা দড়ির মতো, একটা দড়ি দিয়ে একটা হচ্ছে ঝুড়ির মতো বানানো হয়, সেখানে হাঁড়ি পাতিলকে রাখা হয়। তো হাঁড়ি পাতিলে যদি ভাত থাকে তাহলে সেটা তো শিকায় উঠে রাখানো হবে না। তো হাঁড়ি শিকায় উঠছে মানে হচ্ছে হাঁড়িটার আর প্রয়োজন নাই। কখন প্রয়োজন থাকে না? যখন ওই হাঁড়িতে ভাত থাকে না, হাঁড়িতে রান্না করার প্রয়োজন পড়ে না। তো যদি হরিহর সাথে সাথে রাজি হয়ে যায়, তাহলে সেটা তার আত্মসম্মানে লাগে। ওই লোক ভাববে হরিহর অনেক দারিদ্রের মধ্যে আছে, এই জন্য হরিহর সাথে সাথে রাজি হয় না, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে ও যদি এখনই গ্রাম হুট করে ছেড়ে দেয়, তাহলে গ্রামের যাদের কাছ থেকে ধার নিছে ওরা এসে ওকে ধরবে, এই জন্য সাথে সাথে রাজি হতে পারে না। এই যে হরিহর বলে যে আমি চুপি চুপি মজুমদার মহাশয়ের সাথে পরামর্শ করে দেখব যে কি করা যায়। আচ্ছা, এরপর আমরা দেখি যে দুর্গা দুপুরবেলা ওর বাবা মায়ের মধ্যে যখন এরকম কথোপকথন চলতেছে, তখন দুর্গা কোত্থেকে জানি আসে। ও ভাবছে যদি ওর মা ঘুমায় থাকে তাহলে ও হচ্ছে একটু চুরি করে ঢুকে একটু বিশ্রাম করে নিবে, আর মায়ের সামনে পড়লে তো ওর কপালে মায়ের আছে, কেন এই দুপুরবেলা বাইরে ঘুরতেছিল। তো সেখানে আমরা দেখি যে দুর্গা কোথা থেকে পা টিপে টিপে আসে, এসে বাইরের দুয়ারে দেখে, তো দেখলো যে অপর পক্ষ মানে বাসার ভেতরে যারা হরিহর সর্বজয়া এরা এখনো ঘুমায় নাই, সজাগ। তো ওদের সামনে দিয়ে দুর্গা বাড়িতে ঢোকার কোনো সাহস পেল না। তো দেখা যাচ্ছে যে এখানে যেহেতু দাঁড়ানো সম্ভব না, প্রচন্ড গরম, রোদের তাপে পা পুড়ে যায়, ফলে দুর্গা সেখান থেকে নেমে গিয়ে উঠানের কাঁঠাল তলায় দাঁড়ালো। দুর্গা বাড়িতে আসছিল যদি একটু ঘুমানো যায় সেই আশায়, কিন্তু বাবা বিশেষ করে মার মুখের সামনে দিয়ে তার বাড়ির মধ্যে ঢোকার সাহস হলো না। ফলে ও কি করবে ঠিক না করে এদিক ওদিক তাকাতে লাগলো, এবং হুট করে ও কি করলো, চলে গেল। তো এখানে ও কি নিয়ে খেলাধুলা করতেছে সেটার কথা বলা হচ্ছে, এবং খেলা বন্ধ করে আবার হুট করে কি করে, রুক্ষ চুলগুলোকে বাতাসে উড়াতে উড়াতে যেখান থেকে আসছে সেখানে আবার চলে যায়, পুনরায় আবার বাড়ির বাইরে ঘুরতে চলে যায়। তো এই হচ্ছে আমাদের পুরো গল্পটার পাঠ বিশ্লেষণ বা পুরো গল্পটা। সেখানে আমরা আবার একটু মনে করাই দেই, এখানে আমরা দুটো চরিত্রকে পাচ্ছি, অপু এবং দুর্গা, যাদের মধ্য দিয়ে আমাদেরকে গল্পকার বা লেখক চিরায়ত শৈশবের একটা
প্রতিচ্ছবি দেখাচ্ছেন, যেখানে এই শিশুগুলো প্রকৃতির সাথে খুবই সংযুক্ত, খুবই সংলগ্ন। তাদের মধ্যে তাদের পরিবার হতদরিদ্র, কিন্তু তাদের মধ্যে যে দারিদ্র্যের ছাপটা সেটা আমরা দেখতে পাই না। মানে দারিদ্র্যের প্রভাব তাদের মধ্যে আসলে নাই। তারা তাদের যে জীবন, সে জীবনকে আনন্দের সাথে উপভোগ করতে পারে, তাদের কাছে যা আছে সেটা নিয়ে। ঠিক আছে, তো এখানে মূল বইয়ের যে শব্দার্থগুলো এগুলো দেওয়া আছে। মূল বইয়ের যে শব্দার্থ, যেমন ধরো পিঁজরাপোলের আসামি কি, দাওয়া মানে কি, চুপড়ি মানে কি, নাটাফল কি, এরকম অনেক কিছু রোয়াক দেওয়া। এর পাশাপাশি তোমাদের যে অতিরিক্ত শব্দার্থগুলো প্রয়োজন সেগুলো আমরা দেখতে পাচ্ছি। গঙ্গা যমুনা এক ধরনের গ্রামীণ খেলা। পিঁজরাপোলের আসামি বলতে কি বুঝিয়েছে এটা প্রায় অনুধাবনে থাকে। ভার মানে হচ্ছে মাটির ছোট পাত্র। খাড় কাচা মানে কাপড় কাচা। তেতপ্পর পর্যন্ত মানে হচ্ছে আমরা যেটাকে বলি অনেক বেলা পর্যন্ত, সেটা দিনের তৃতীয় প্রহরকে বোঝানো হচ্ছে। গোমস্তা শব্দটার অর্থ দেওয়া আছে। তারপরে সদ্গব বলতে কি বুঝায়, মন্তর নেওয়া মানে কি, দণ্ডবত মানে কি, বৈষ্ণব মানে কি, এরকম প্রত্যেকটা শব্দের অর্থে মোটামুটি দেওয়া আছে। ক্লাস শেষ হওয়ার পরে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, তো তোমাদের যাদের যাদের আগ্রহ আছে একটু দেখবা। ওকে, তো এবার আসো আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখি। বিগত বছরগুলোতে বোর্ডগুলোতে কি কি জ্ঞানমূলক প্রশ্ন আসছে সেটা, এবং তোমাদের কি কি আসতে পারে সেটা। ঠিক আছে, আচ্ছা। বলা হচ্ছে যে অবহেলায় পড়ে থাকা অপুর কাঠের ঘোড়াটিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? তো অপুর কাঠের ঘোড়াটিকে আমরা দেখি যে পিঁজরাপোলের আসামির সাথে তুলনা করা হয়। ভেরেন্ডা কাচার বেড়া কি, এটা আমরা শব্দার্থতেও সম্ভবত দেখছি। ভেরেন্ডা কাচা এই শব্দটার অর্থ দেওয়া আছে, এই যে এরন্ড বা রেড়ি গাছের বেড়া। তো শব্দার্থগুলো আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে আমাদের জ্ঞানমূলকের জন্য। আচ্ছা, রসো রসো একটুখানি হাফ জিরোতে দাও উক্তিটি কার? উক্তিটি হচ্ছে সর্বজয়ার। দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকলো কেন? কুমিল্লা বোর্ড 23-এর প্রশ্ন। দুর্গা মায়ের কাছে ধরা পড়ার ভয়ে নিরীহ মুখে ঢুকলো। গরাত কি? গরাদও শব্দার্থতে দেওয়া আছে। গরাদ শব্দের অর্থ হচ্ছে জানালার যে শিক সেটা। আমাটির ভেপু গল্পের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এক পাশে পিঁজরাপোলের আসামির মতো কি পড়ে আছে? কাঠের ঘোড়া। দুর্গার বয়স কত? দুর্গার বয়স বলা আছে যে 10-11 বছরের মতো হবে। আচ্ছা, সে বাড়িতে থাকে কখন? কখন উক্তিটি দ্বারা দুর্গার কোন চরিত্র ফুটে উঠেছে? চঞ্চলতা। সর্বজয়া কি কাটতে বসলেন? শশা কাটতে বসলেন। এরপর কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখতে পাচ্ছি বিভিন্ন বোর্ডের, এবং হচ্ছে গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের প্রয়োজন। বলা হচ্ছে হরিহর সদ্গোপদের প্রস্তাবে তাৎক্ষণিকভাবে রাজি হলো না কেন? অনুধাবন আমরা চেষ্টা করব দুইটা প্যারা করার। প্রথম প্যারায় আমরা চেষ্টা করব যেটার যে মূল উত্তরটা, অর্থাৎ জ্ঞানমূলক যে উত্তরটা, সেটাকে একটা বাক্যে বলার জন্য, তারপরে সেটাকে ব্যাখ্যা করার জন্য। তাহলে এটার অ্যান্সার আমরা যদি জ্ঞানমূলকে দেই, তাহলে আমরা কি বলবো? যে হরিহর সদ্গোপের প্রস্তাবে তাৎক্ষণিকভাবে রাজি হলো না কারণ এতে তার যে আত্মসম্মান, হরিহরের যে আত্মসম্মান, সে আত্মসম্মানের উপর প্রভাব ফেলবে, তাই সে সাথে সাথে রাজি হয় নাই। এটা আমরা একটা বাক্যে বললাম যে আত্মসম্মানের উপর প্রভাব পড়বে বিধায় সে সাথে সাথে রাজি হয় নাই। তারপরে দ্বিতীয় যে প্যারাটা আছে সেখানে গিয়ে আমরা বোঝাবো যে কেন আত্মসম্মানের উপর প্রভাব ফেলবে। যদি সাথে সাথে রাজি হয় তাহলে ওই সদ্গোপ ভাববে যে ঠাকুরের হাড়ি শিকায় উঠেছে, উনি অনেক দারিদ্র্যের মধ্যে আছে, এটা ভাববে। তো এটা ভাবলে এটা হরিহরের জন্য অসম্মানজনক। আবার আরেকটা রিজন আমরা দেখতে পাই যে যেহেতু তার এই গ্রামে অনেক ধরনের ধার দেনা আছে, সে ধার দেনা শোধ না করে কি করতে পারে না? সে হুট করে ওখানে যেতে পারে না। তো এই দুটো ব্যাপার মিলিয়ে আমরা হচ্ছে আমাদের যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটাকে কি করব? তুলে ধরার চেষ্টা করব। এরপর হরিহর রায়ের বাড়ির অবস্থা কেমন? আমরা দেখছি যে হরিহর রায়ের বাড়ির অবস্থা হচ্ছে একদম যেটাকে বলে করুণ। ঠিক আছে, তো আমরা বাড়ির একটু এক্সাম্পল দিব। আমরা দেখছি বাড়ির অবস্থায় যে ওদের বাড়ি অনেকদিন ধরে মেরামত করা হয় নাই, চারিদিকে জঙ্গল, নারিকেলের দড়ি দিয়ে ওদের দরজা জানালাগুলোকে, জানালার যে শিক আছে সেই শিকের সাথে আটকায় রাখা হয়েছে। তো এটা আমরা একটু বলার চেষ্টা করব। এরপর তোমার তো আবার গল্প করে বেড়ানোর স্বভাবে, কথাটি বুঝিয়ে লেখো। দেখো ইনভার্টেড কমার ভিতরে আছে, ইনভার্টেড কমার ভিতরে আছে মানে হচ্ছে এটা একটা কোটেশন, উদ্ধৃতি। তো যখন কোনো উদ্ধৃতি দিয়ে তোমাকে অনুধাবন করতে দিবে তখন তোমার কাজ হচ্ছে এই কথাটা কে বলছে, কাকে বলছে, কোন প্রসঙ্গে বলছে সেটা ব্যাখ্যা করা। সে কথাটা কে বলছে? কথাটা বলছে হচ্ছে হরিহর। কাকে বলছে? সর্বজয়াকে বলছে। কোন প্রসঙ্গে বলছে? এই যে ওরা একটা মানে ওরা যে একটা পয়সাওয়ালা লোকের পরিচয় পেল, যে কিনা ওদেরকে বলছে যে ওদের গ্রামে গিয়ে উঠতে। এই গল্পটা এখনই ও যদি গ্রামের মহিলাদের কাছে বলে বেড়ায় তাহলে এটা একটা মানে জনরব সৃষ্টি হয়ে যাবে। তো এই জন্য হরিহরকে সতর্ক করে যে তোমার তো আবার গল্প করে বেড়ানোর স্বভাব, তুমি এখনই কাউকে কথাটা বলতে যাও না, আমি আগে পরামর্শ করে দেখি, তারপরে আমরা হচ্ছে প্রয়োজন পড়লে বলবো। তাহলে আমরা এখানে কি করব? প্রথমে বলবো যে
কে বলছে, এটা কার কথা, কাকে বলছে, ঠিক আছে। তো এই কে, কাকে, কেন, এই ধরনের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমার কাপড় যে বাসি, অপু এ কথা কেন বলেছিল? সেই উক্তিটা হচ্ছে অপুর। অপু এ কথা বলছিল হচ্ছে দুর্গাকে। বলছিল কেন? কারণ বাসি কাপড়ে যদিও তেল রাখার পাত্র ছোঁয়, মানে তেলের ভার ছোঁয়, তাহলে মা জানতে পারলে মা ওকে মারতে পারে। এই জন্য বলছে যে আমার কাপড় তো বাসি। অর্থাৎ তৎকালীন যে সমাজ ব্যবস্থা, সেখানে বাসি কাপড়ে রান্নার জিনিসপত্র ধরা যাবে না, এরকম একটা কুসংস্কার প্রচলিত ছিল। তো এটা তার মাও বিশ্বাস করতো। এখন অপু যদি এই কাজটা করে, মা যদি জানতে পারে, তাহলে মা তাকে মারতে পারে। এই ভয় থেকে অপু দুর্গাকে এই কথাটা বলেছিল। আচ্ছা, আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ চাষাদের যে আর্থিক সচ্ছলতা, তারা যে টাকা পয়সা ভালো আছে। লক্ষ্মী কি, মানে আমরা জানি যে লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের দেবী হিসেবে বেশি পরিচিত। তো চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা বলতে বোঝানো হচ্ছে যে চাষারা সমাজের নিচু জাত, হরিহররা উঁচু জাত, কিন্তু তারা আছে দারিদ্র্যের মধ্যে। আর চাষারা নিচু জাত হয়েও তারা আছে ভালো। এটার কারণ কি? চাষাদের আর্থিক সচ্ছলতা আছে। তো এটা বুঝাতে গিয়ে এই কথাটা বলা হচ্ছে যে চাষাদের আর্থিক সচ্ছলতা, অর্থাৎ চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা। ঠাকুরের হাড়ি দেখছি শিকেই উঠেছে, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? আচ্ছা, এই কথাটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের হরিহরের যে মানে যদি হুট করে তাকে এই প্রস্তাব দেওয়া মাত্র যদিও রাজি হয়ে যেত, তাহলে ওই লোকটি তার সম্পর্কে একটা বিরূপ মনোভাব বা একটা নেগেটিভ চিন্তা করতো। বিধায় হরিহর বলছে যে এমন একটা সম্ভাবনা আছে, ফলে আমি সাথে সাথে রাজি হতে পারি না। দুর্গা অপুকে লক্ষ্মী ছাড়া বাদর বলেছিল কেন? কারণ আম খাওয়ার কথা মুখ ফসকে দুর্গা অপু হচ্ছে মায়ের সামনে বলে দিছিল। এই জন্য বলে যে তুই হচ্ছে লক্ষ্মী ছাড়া বাদর, অর্থাৎ তাকে তিরস্কার করে। হাবা একটা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে, কথাটি বুঝিয়ে লেখো। তো কথাটা কে বলছে? কথাটা বলছে হচ্ছে দুর্গা। কাকে বলছে? অপুকে বলছে। দুর্গা অপুকে বলছে কোন প্রসঙ্গে? এই যে ও যে আম খেয়ে দাঁত টকে গেছে, এরকম একটা কথা বলে সে যে মায়ের কাছে প্রকাশ করে দিল যে ওরা চুরি করে আম খাইছে। এই জন্য সে বলে যে হাবা একটা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। ঠিক আছে, তো এই গেল আমাদের এই গল্পটা থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন। এবার আসো আমরা একটু উদ্দীপকটা দেখি। উদ্দীপকটা তোমাদের বাড়ির কাছে থাকবে, আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি যে কিভাবে আসলে উদ্দীপকটা অ্যান্সার হবে। সালেহা বেগমের একমাত্র সন্তান রহিম ভীষণ চঞ্চল, সারাক্ষণ ঘুরে বেড়ানোই তার কাজ। সে কখনো নদীর তীরে, কখনো বনে বাদারে ঘুরে বেড়ায়। কোন বাগানে বড়ই পেকেছে, কাঁঠাল পেকেছে, কোন গাছের আম মিষ্টি, এসব খবর রহিমের চেয়ে কেউ ভালো জানে না। তার মা সালেহা বেগম অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। শত কষ্ট করেও পঙ্গু স্বামী ও সন্তানদের মুখে দুবেলা দুমুঠো খাবার জোটাতে হিমশিম খেতে হয় তাকে, যা নিয়ে সে সবসময় উদ্বিগ্ন ও ব্যস্ত থাকে। উদ্দীপকের রহিমের আচরণে আমাটির ভেপু গল্পের যে দিকটির ছায়াপাত ঘটেছে সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা কি করতেছে, দেখো, তারা প্রচন্ড পরিমাণে চঞ্চল এবং সারাক্ষণ ঘুরে বেড়ায়। কোন বাগানে বড়ই হয়েছে, কোন বাগানে কাঁঠাল পেকেছে, এগুলো নিয়ে তারা ব্যস্ত। তার মানে চিরায়ত যে শৈশব, সেই শৈশবের দিকটি আমরা এখানেও শৈশবের চঞ্চলতা দেখতে পাচ্ছি। আমাটির ভেপু গল্পেও শৈশবের চঞ্চলতা দেখতে পাচ্ছি। তো আমরা বলবো যুদিপক্ষে রহিমের আচরণে আমাটি ভেপু গল্পের যে শৈশবের চিরায়ত চঞ্চলতা বা চিরায়ত রূপ, সেই রূপটা আমরা দেখতে পাই। তারপর এখান থেকে রূপগুলো এবং গল্প থেকে রূপগুলোকে আমরা উল্লেখ করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে ঘতে বলা হচ্ছে উদ্দীপকের সালেহা বেগম ও আমাটির ভেপু গল্পের সর্বজয়ের উদ্বিগ্নতার স্বরূপ একই। তার মানে তারা দুইজনই যে চিন্তিত, এই চিন্তার জায়গাটা সেম। যে তারা সর্বজয়াকে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু তার অনেক ধারকর্য আছে, সেটা নিয়ে অনেক চিন্তিত। তিনি হচ্ছে ঠিকঠাক মতো তার সন্তানদেরকে লালন পালন করতে পারতেছে না। ঠিক একই রকম এখানে সালেহা বেগমের ক্ষেত্রেও তাই, যে তিনি সন্তানদের মুখে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন, ফলে তিনি উদ্বিগ্ন। অর্থাৎ মায়েদের যে শাশ্বত রূপ, সেই রূপের পরিচয় এখানে ফুটে উঠছে। আচ্ছা, রহিমের মধ্যে দারিদ্র, দেখো এখানে রহিম কিন্তু দারিদ্র দ্বারা ইনফ্লুয়েন্স না, ওর মধ্যে কিন্তু দারিদ্রতার প্রভাব নাই। সালেহার কথার মধ্যে আমরা পাচ্ছি দারিদ্র। তো রহিমের জায়গায় আমরা শুধুমাত্র চঞ্চলতা বা চিরায়ত শৈশবের জায়গাটাকে গ্লোরিফাই করব। দারিদ্রের কথাটা চাইলে বলতে পারো, কিন্তু এই দারিদ্রটা তাকে প্রভাব ফেলতেছে না, সেটা একটু মনে রাখো। ঠিক আছে, আচ্ছা, আমরা একটা বহু নির্বাচন একটু দেখতে পাচ্ছি। আমাটির ভেপু গল্পে কার উক্তিতে তৎকালীন বন্ধক প্রথার পরিচয় পাওয়া যায়? আমরা দেখি সেজ ঠাকুরন। সেজ ঠাকুরন বলে যে আমি তো বন্ধক ছাড়া কাউকে কিছু দেই না, তোমাকে দিয়ে দিছি, 5 মাস হয়ে গেল, তুমি এখনো ফেরত দিচ্ছ না।
সো অ্যান্সার হচ্ছে ক, চট্টগ্রাম বোর্ড 20 সালে আসছিল। একটা কুইজ আছে, কুইজটার একটু উত্তর দিয়ে ফেলো ঝটপট। চট্টগ্রাম বোর্ড 23-এর ওতে খেলো হয়ে যেতে হয় বলতে হরিহর কি বোঝাতে চেয়েছে? হ্যাঁ জাকারিয়া, আমি ফ্রি ক্লাসটা নিছিলাম, ভাইয়ার কিছু হয় নাই। ফুল স্টোরিটা তো অলরেডি বলা হয়ে গেছে। ফুল স্টোরিটায় আমরা দেখতেছি যে অপু দুর্গা নামে দুইটা শিশু, যারা একটা দরিদ্র পরিবারের সন্তান, কিন্তু দারিদ্রতা ওদেরকে খুব বেশি প্রভাবিত করতে পারে নাই। ওরা ওদের যে লাইফ স্টাইল, ঘুরে বেড়ানো, মানুষের বাগান থেকে আম, জাম, কাঁঠাল এগুলো খাওয়া, সেটা করে করে বেড়ায়। আর তার বাবা মায়ের মধ্যে আমরা একটা দারিদ্রতার দুশ্চিন্তা দেখতে পাচ্ছি, যে তারা হচ্ছে কোন একটা জায়গায় সুখে শান্তিতে বসবাস করার সুযোগ পেলে কিভাবে সেটাকে কাজে লাগাতে চায়, ওইটা ফুটে উঠছে। ঠিক আছে, এর থেকে শর্টকাটে গল্পটার কাহিনী বলা সম্ভব না, গল্পটা একটু পইরো। শিকা হচ্ছে আগে, আগে এটা অনেক প্রচলিত ছিল। হাঁড়ি পাতিল, মাটির যে হাঁড়ি পাতিল, সেটা রাখার জন্য একটা পাটের পাট দিয়ে বিভিন্ন ধরনের একটা দড়ি বা একটা ঝোলার মতো তৈরি করা হতো। ঠিক আছে, ওইটাকে বলা হচ্ছে শিকা। ওতে খেলো হয়ে যেতে হয় বলতে হরিহর কি বোঝাতে চেয়েছে? আচ্ছা দেখো, ওতে খেলো হয়ে যেতে হয় কথাটা কখন বলছে? যখন ওই লোকটা ওদেরকে ইনভাইট করলো যে আপনারা আমাদের গ্রামে উঠে আসুন, আপনাদেরকে জমি দিব, বাড়ি দিব, এই দিব, সেই দিব। তো এটাতে যদিও সাথে সাথে রাজি হয়ে যায়, তাহলে ওর যে ব্যক্তিত্ব সেটা হালকা হয়ে যায়। এই কারণে বলা হয়ে যাচ্ছে যে ওতে খেলো হয়ে যেতে হয়। এখন তোমরা অনেকেই হচ্ছে বামুনদের প্রতি শ্রদ্ধাবোধ কমে যায় এটা দিছো একে দেখে। এখন বাকি বামুনরা কি করে না করে সেটা তো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে হরিহর যদি রাজি হয়ে যায়, তাহলে হরিহরের যে পার্সোনালিটি, হরিহর যে ব্যক্তিত্ব, সেটা নষ্ট হয়ে যাবে বিধায় হরিহর হচ্ছে কি করতে চায় নাই, সাথে সাথে রাজি হতে চায় নাই। তো বামুনদের প্রতি খারাপ ধারণা তৈরি হয়, বামুনদের প্রতি শ্রদ্ধাবোধ হয়, এই দুইটা কাছাকাছি দিলে দুইটাই দিতে হয়। তো এই দুইটা না দিয়ে আমরা দিব হচ্ছে এটা ডি, ব্যক্তিত্ব হালকা হয়ে যায়। দারিদ্রতা ধরা পড়ে অনেকের মনে হতে পারে, তো দারিদ্রতা ধরা পড়লে কি হবে, অ্যাকচুয়ালি তো ব্যক্তিত্ব হালকা হয়ে যাচ্ছে। তো সবচেয়ে বেশি ভালো মিলে হচ্ছে ব্যক্তিত্ব হালকা হয়ে যায়। এটা যদি না থাকতো, তাহলে তুমি দারিদ্রতা ধরা পড়ে বা দরিদ্রতা ধরা পড়ে দিতে পারতা, এরকম। তো চারটা অপশন যখন এরকম থাকে অনুধাবনমূলক, তখন যেটা বেস্ট সেটাকে নিতে হয়। ঠিক আছে। সুহা, ফাহমিদা, মেজবা, জাকারিয়া, জাওয়াদ, সজীব, স্নেহা, মিরাজ, আফরা, সাব্বির, এই হচ্ছে প্রথম 10 জন। ওকে, অভিনন্দন বাকি যারা যারা অ্যান্সার পারছো।